আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। আমরা পড়ছিলাম রবার্ট গ্রিনের লেখা বই দ্য লজ অফ হিউম্যান নেচার, মানব প্রকৃতির বিধিবিধান। আজকে পড়ব অষ্টম অধ্যায়, আচরণ পরিবর্তনের মধ্য দিয়ে তোমার আশপাশ বা পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করো। আত্ম অন্তর্ঘাতের স্যাবোটেজ বিধিবিধান। আমাদের প্রত্যেকেরই বিশ্বকে দেখার, ঘটনাসমূহের ব্যাখ্যা বিশ্লেষণের এবং আমাদের চারপাশের মানুষের ক্রিয়াকর্ম দেখার একটি বিশেষ পন্থা বা দৃষ্টিভঙ্গি রয়েছে। এটাই আমাদের আচরণ এবং আমাদের জীবনে যা ঘটছে তার বেশিরভাগই এটা নির্ধারণ করে। যদি আমাদের আচরণ অত্যাবশ্যকভাবে ভীতিপ্রদ হয়, তবে আমরা প্রতিটি পরিস্থিতি বা ঘটনায় নেতিবাচকতা দেখব। আমরা কোনো সুযোগ গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখব। আমরা কোনো ভুলের জন্য অন্যকে দোষারোপ করব এবং তা থেকে কোনো শিক্ষা নিতে ব্যর্থ হব। যদি আমরা শত্রুতা অথবা সন্দেহ অনুভব করি, তাহলে আমাদের উপস্থিতি অন্যদের মাঝেও এমন অনুভূতি ছড়িয়ে দেবে। আমরা অসচেতনভাবে কোনো পরিস্থিতি তৈরি করে আমাদের সম্পর্ক এবং ক্যারিয়ারকে স্যাবোটাজ বা অন্তর্ঘাতমূলক করে তুলতে পারি। মানব আচরণ নমনীয়। অন্য মানুষের প্রতি আমাদের আচরণ আরও ইতিবাচক, খোলামেলা এবং ধৈর্যশীল করার মাধ্যমে আমরা একটি ভিন্ন স্ফুলিঙ্গের বিচ্ছুরণ ঘটাতে পারি। আমরা প্রতিকূলতা থেকে শিক্ষা নিতে পারি, কোনো কিছু ছাড়াই সুযোগ সৃষ্টি করতে পারি এবং এভাবে মানুষের মনোযোগ আমাদের প্রতি আকৃষ্ট করতে পারি। আমাদের ইচ্ছাশক্তির সীমাবদ্ধতা এবং ইচ্ছাশক্তি আমাদের কতদূর নিয়ে যেতে পারে তা অবশ্যই অনুসন্ধান করতে হবে। চূড়ান্ত স্বাধীনতা। ভবিষ্যতের সেলিব্রিটি লেখক অ্যান্তন চেকভ 1860 থেকে 1904 শিশুকালে ভীষণ ভয়ের অনুভূতি নিয়ে প্রতিটি সকালের মুখোমুখি হতো। ভয়টা ছিল সে কি তার পিতার দ্বারা বেদম প্রহারের শিকার হবে, নাকি কোনো মতে পরিত্রাণ পাবে। কোনো রকম সতর্কতা ছাড়া অথবা সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া তার পিতা পাভেল ইয়েগোরোভিচ একটি বেত অথবা একটি চাবুক অথবা হাত দিয়ে তাকে কঠোরভাবে মারধর করত, যা বিষয়টিকে দ্বিগুণ বিভ্রান্তিকর বা সন্দেহজনক করেছিল। তা হলো, তার বাবা তাকে দৃশ্যমান কোনো রাগ বা শত্রুতার কারণে মারধর করত না। তিনি অ্যান্টনকে বলতেন যে ভালোবাসার কারণেই তাকে তিনি মারধর করতেন। সন্তানদের মারধর করা স্রষ্টারই ইচ্ছা, এর মধ্য দিয়ে শিশুদের মধ্যে নম্রতা আনাই উদ্দেশ্য। এভাবেই অ্যান্টন বেড়ে উঠছিলেন। কিন্তু বড় হওয়ার পর তিনি কতটা সুন্দর মানুষ হয়েছিলেন তা দেখো। প্রচন্ড মার খাবার পর অ্যান্টনকে তার বাবা হাতে চুমু খেতে হতো এবং ক্ষমা চাইতে হতো। এই দুর্দশায় তিনি একাই ছিলেন না, তার 4 ভাই এবং 1 বোনকেও একই পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হতে হয়েছে। মারধরই শুধু একমাত্র বিষয় ছিল না যা তিনি ভয় করতেন। বিকেলবেলা তাদের ভগ্নপ্রায় কাঠের বাড়ির বাইরে তার বাবার এগিয়ে আসার পায়ের শব্দ তিনি শুনতে পেতেন এবং ভয়ে কাঁপতে থাকতেন। প্রায় তিনি এই সময়টা বাড়ি ফিরতেন এবং শিশু অ্যান্টনকে তার মুদি দোকানে তার বদলি হিসেবে পাঠিয়ে দিতেন। তাদের বাড়ি ছিল রাশিয়ার টানানগর শহরে। শহরের পেছনে ছিল বিপুল জলধার। বছরের বেশিরভাগ সময় দোকানে অসহনীয় ঠান্ডা থাকত। এই কথা মনে করে ওই সময়টায় অ্যান্টন বাড়ির কাজ করার চেষ্টা করত, কিন্তু খুব দ্রুত তার আঙুলগুলো ঠান্ডায় অসাড় হয়ে পড়ত এবং দোয়াতের মধ্যে থাকা তার কলমের কালি জমাট বেঁধে যেত। ঠিক এমন পরিবেশেই তাকে তার বাবার বিশৃঙ্খল বা এলোমেলোভাবে জিনিসপত্র রাখার দোকানে কাজ করতে হতো। দোকানের স্টোর থেকে পচা মাংসের দুর্গন্ধ ভেসে আসত। সেখানে ইউক্রেনের কৃষকরা কাজ করতেন। অ্যান্টনকে তাদের নোংরা কৌতুক শুনতে হতো। তিনি শহরের মদ্যপায়ী মাতালদের অশোভন ব্যবহার প্রত্যক্ষ করতেন। তারা ভক্কার জন্য উদ্দেশ্যহীনভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াতেন। এত কিছুর মাঝেও তাকে দোকানের প্রতিটি কোপেকের রাশিয়ান মুদ্রা হিসাব সংরক্ষণ করতে হতো। কোনো ধরনের ভুল হলেই পিতার কাছ থেকে মারধরের শিকার হতে হতো। যখন তার বাবা মদ্যপ অবস্থায় অন্য কোথাও পড়ে থাকতেন, তখন তিনি সেখান থেকে কয়েক ঘন্টার জন্য হাওয়া হয়ে যেতেন। তার মা মাঝে মাঝে হস্তক্ষেপ করার চেষ্টা করতেন। তিনি খুবই কোমল আত্মার মহিলা ছিলেন। স্বামীর সাথে কোনো বিষয়ে তার মিল ছিল না। তিনি বলতেন যে অ্যান্টন কাজের জন্য এখনো উপযুক্ত নয়, সে খুবই ছোট, তার পড়াশোনা করার প্রয়োজন, এজন্য তার সময়ের দরকার। হিমশীতল দোকানে বসে থাকার কারণে তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। এ সময় তার বাবা গর্জন করে উঠতেন,
এই বলে যে অ্যান্টন স্বভাবগতভাবে খুবই অলস এবং একমাত্র কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই সে কেবল সম্মানিত নাগরিক হতে পারবে। বাবার উপস্থিতি থেকে কোনো ধরনের অবকাশ ছিল না। একমাত্র রবিবারে দোকান বন্ধ থাকতো। সেদিন ভোর 4টা-5টার দিকে অ্যান্টনের বাবা তাদেরকে চার্চের সঙ্গীত গাওয়ার রিহার্সেল দেওয়ার জন্য জাগিয়ে দিতেন। চার্চের পরিচালক ছিলেন অ্যান্টনের বাবা। রিহার্সেল থেকে বাড়ি ফেরার পর তাদেরকে পুনরায় এটা করতে হতো। একটার পর একটা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে হতো। সময় গড়ানোর সাথে সাথে তারা খুব ক্লান্ত হয়ে পড়তেন। খেলাধুলা করার মতো স্পৃহা আর তাদের থাকতো না। নিজের মতো করে কোনো সময় পেলে শহরে এলোমেলো ঘোরাফেরা করতেন। বেড়ে ওঠার জন্য টানানগর একটি ভয়ঙ্কর শহর ছিল। প্রায় সব বাড়ির সম্মুখের অংশ ক্ষয়িষ্ণু এবং ভেঙে পড়ার অবস্থায় পতিত হয়েছিল। এগুলো দেখে মনে হতো প্রাচীন ধ্বংসাবশেষ। রাস্তায় কোনো ফুটপাত ছিল না। যখন বরফ গলতো তখন রাস্তার সব জায়গায় কাদা থাকতো। রাস্তার যেখানে সেখানে বড় বড় গর্ত ছিল। এসব গর্তে শিশুদের ঘাড় পর্যন্ত ডুবে যেত। রাস্তায় কোনো বাতি ছিল না। রাস্তায় ইতস্তত ঘুরে বেড়ানো কুকুরকে মারার জন্য কয়েদিদের দায়িত্ব দেওয়া হতো এবং তারা কুকুরকে প্রহার করতে করতে মেরে ফেলতো। একমাত্র শান্ত এবং নিরিবিলি জায়গা ছিল গোরস্থান ও এর আশপাশ। অ্যান্টন মাঝে মাঝে সেখানে গিয়ে নির্জনে সময় কাটাতেন। সেখানে হেঁটে যাওয়ার সময় তিনি নিজেকে এবং বিশ্বকে নিয়ে ভাবতেন আর অবাক হতেন। তিনি কি সত্যি এতটা মূল্যহীন যে প্রতিদিন তার বাবার কাছে মার খেতে হবে? সম্ভবত। তার পিতা একজন অসৎ, মদ্যপ এবং অলস ব্যক্তি ছিলেন। ধর্মীয় লেবাস সত্ত্বেও তিনি ক্রেতাদের সাথে অসততা করতেন। একই রকম ভাবে টাগা নগরের অন্যান্য লোকজনও ভণ্ড প্রকৃতির ছিল। গোরস্থান থেকেই তিনি সবার কর্মকাণ্ড প্রত্যক্ষ করতেন। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তারা খুব ধার্মিক সাজার চেষ্টা করতেন, কিন্তু কিছুটা উত্তেজনা নিয়ে একজন আরেকজনকে ফিসফিস করে সুস্বাদু কেকের কথা জিজ্ঞাসা করতেন, যা তারা বিধবার বাড়িতে পরবর্তীতে খাবেন। মনে হতো যেন এ কারণেই তারা অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন। এসব দেখে দেখে তিনি ব্যথা বা বিরক্ত অনুভব করতেন আর একা একাই ক্রমাগত হাসতেন। টাগা নগরের মানুষের চরিত্র নকল করতে করতে তিনি পারিবারিক ভার হয়ে উঠলেন। তিনি তাদের ব্যক্তিগত জীবনের নানা গল্প উদ্ভাবন করতে লাগলেন। কখনো কখনো তার কৌতুক আক্রমণাত্মক হয়ে উঠল। তিনি প্রতিবেশী শিশুদের কাছে নির্দয় নিষ্ঠুর কৌতুক বলতেন। মাঝে মাঝে তার মা তাকে বাজারে পাঠাতেন। বাজারে আসা যাওয়ার সময় তিনি পথিমধ্যে হাঁস মুরগিকে কষ্ট দিতেন, এমনকি মাঝে মাঝে বস্তায় ভরে এগুলোকে বাড়িতে নিয়ে আসতেন। ধীরে ধীরে তিনি অলস ও দুষ্টু শিশু হয়ে উঠেছিলেন। 1875 সালে চেকভ পরিবারের সবকিছু পরিবর্তন হয়ে গেল। অ্যান্টনের বড় দুটি ভাই ছিল, নাম ছিল আলেকজান্ডার ও নিকোলাই। তারা দুজন একত্রে মস্কো যাবার সিদ্ধান্ত নিলেন। আলেকজান্ডার বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেওয়ার জন্য আর নিকোলাই একজন শিল্পী হওয়ার জন্য এই সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের কথা জানতে পেরে তাদের পিতা খুবই রাগান্বিত হলেন, কিন্তু তাদের মস্কো যাত্রা তিনি বন্ধ করতে পারলেন না। এ সময় পাভেল তার মুদি দোকানের অব্যবস্থাপনাও সামাল দিতে হচ্ছিল। বছরের পর বছর ধরে তিনি প্রচুর ঋণ করেছিলেন। ঋণের কিস্তি ঠিকমতো না দেয়ায় তা বাকিতে পরিণত হয়েছিল। তিনি সম্পূর্ণরূপে দেউলিয়া হয়ে পড়লেন। এমন অবস্থায় স্ত্রীকে কিছু না বলে একদিন রাতে তিনি শহর ছেড়ে পালিয়ে গেলেন। পাভেল মস্কোতে পালিয়ে তার ছেলেদের সাথে বসবাস করার মনস্থির করেছিলেন। ঋণের টাকা পরিশোধ করার জন্য তার স্ত্রী পারিবারিক কিছু সহায় সম্পদ বিক্রি করে দিতে বাধ্য হলেন। চেকভ পরিবারের সাথে তাদের বাড়িতেই ম্যাচ করে থাকতো এমন এক ব্যক্তি পাওনাদারদের মামলায় পাভেলের স্ত্রীকে সাহায্য করার প্রস্তাব দিলেন। এই ব্যক্তিটি ছিল ধূর্ত প্রকৃতির। তার সাথে আদালতের যোগাযোগ ছিল। তিনি প্রতারণার আশ্রয় নিয়ে চেকভ পরিবারকে আদালতের মাধ্যমে বাড়ি থেকে বের করে দিলেন। হাতে কোনো টাকা পয়সা নেই। ঠিক এমন এক পরিস্থিতিতে এবার পাভেলের স্ত্রী বাধ্য হয়ে অন্য সন্তানদের নিয়ে মস্কোর উদ্দেশ্যে যাত্রা করলেন। একমাত্র অ্যান্টন তার পড়াশোনা শেষ করার জন্য রয়ে গেলেন। পরিবারের অন্যান্য সম্পত্তি বিক্রয়ের ভারও অ্যান্টনের উপর দেওয়া হয়েছিল এবং যত দ্রুত সম্ভব এগুলো বিক্রি করে অর্থ মস্কোতে পাঠানোর জন্য তাকে বলা হয়েছিল। আগে অ্যান্টনদের বাড়ির মেসে থাকতেন আর এখন তিনি এই বাড়ির মালিক। তিনি অ্যান্টনকে বাড়ির একটি রুমের এক কোনায় থাকার জন্য একটু জায়গা দিলেন। মাত্র 16 বছর বয়সে নিজের নামে কোনো অর্থ ছাড়া পরিবারহীন অ্যান্টনকে টাগা নগরে থাকতে হলো। এখন তার দেখাশোনা করার কেউ নেই। হঠাৎ করেই যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। এখন তার নিজেই নিজের ভরণ পোষণ করতে হবে। অ্যান্টন এর আগে কখনো একা ছিল না। তার পরিবারই ছিল তার জীবন।
সেটা খারাপ ভালো যাই হোক, এখন যেন তার পায়ের তলা থেকে শেষ আশ্রয়টুকু সরে গেছে এমন অবস্থা। তাকে সাহায্য করারও কেউ নেই। টাকানগর তার কাছে একটা বন্দিশালার মতো হয়ে উঠল। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য তিনি তার বাবাকে দুষতে লাগলেন। একদিন হয়তো তিনি খুব রাগ ও বিরক্তি বোধ করতেন, অন্যদিন হয়তো খুবই হতাশ হয়ে পড়তেন। কিন্তু খুব শিগগিরই তিনি উপলব্ধি করতে সক্ষম হলেন যে এই ধরনের ভাবনা চিন্তা ও অনুভূতির জন্য তার কোনো সময় নেই। তার কাছে অর্থ সম্পদ বলতে কিছুই নেই, তবুও তাকে বাঁচতে হবে। তিনি গৃহশিক্ষকতা করার পরিকল্পনা করলেন। যতগুলো পরিবারের সম্ভব তিনি শিক্ষার্থী পড়ানো আরম্ভ করে দিলেন। এসব পরিবার যখন গ্রীষ্মকালীন ছুটিতে অন্য কোথাও বেড়াতে যেত, তখন অনেক দিন তাকে না খেয়ে থাকতে হতো। পরার জন্য তার মাত্র একটি জ্যাকেট ছিল, তাও আবার পুরনো ও জরাজীর্ণ। বৃষ্টির দিনে কাদার মধ্যে পরার জন্য তার কোনো জুতা ছিল না। মানুষের বাড়িতে যখন যেতেন তখন তিনি লজ্জা অনুভব করতেন, কারণ তার পা থাকতো জলকাদা ভর্তি। যাই হোক, এত দুঃখ কষ্টের মাঝেও এখন তিনি বেঁচে থাকার একটা অবলম্বন করতে পেরেছেন, এটাই সান্ত্বনা। তিনি একজন চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত নিলেন, কারণ চিকিৎসকদের উপার্জন ভালো, তারা ভালোভাবে বাঁচতে পারে। তাছাড়া অ্যান্টন ছিল বিজ্ঞান মনস্ক। মেডিকেল স্কুলে ভর্তি হওয়ার জন্য তাকে প্রচন্ড পড়াশোনা করতে হবে। শহরের গ্রন্থাগারে তিনি যাওয়া আসা করতেন এবং সেখানে বসেই পড়াশোনা করতেন। একমাত্র এই জায়গায় ছিল শান্ত। গ্রন্থাগারে বসে তিনি সাহিত্য এবং দর্শন বিষয়ে পড়াশোনাও করতেন। খুব শিগগিরই তার মন টাকানগর ছেড়ে বাইরের পৃথিবী সম্পর্কে আগ্রহী হয়ে উঠল। বইয়ের কারণেই তার ভেতর থেকে হতাশা দূর হতে লাগলো এবং এখন আর তার বন্দিত্বের অনুভূতি হয় না। রাতে ঘুমানোর জন্য তিনি তার জন্য বরাদ্দ করা রুমের কোণায় ফিরতেন। এখানে বসেই তিনি গল্প লিখতেন। যদিও রুমের মধ্যে তার কোনো প্রাইভেসি ছিল না, তবুও তিনি তার কোণাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। চেকভ পরিবারের পণ্য সামগ্রীর বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখতে পারতেন। অবশেষে তিনি স্থির করতে শুরু করলেন। তার ভেতর নতুন ভাবনা চিন্তা ও আবেগ কাজ করা শুরু করলো। কাজকে তিনি কখনোই ভয় পেতেন না। তিনি পড়াশোনায় তার মনকে একনিষ্ঠ করতে ভালোবাসতেন। গৃহশিক্ষকতা তাকে গর্বিত এবং মর্যাদার অনুভূতি দেওয়া শুরু করলো। তার ভাই আলেকজান্ডার তাকে একটি চিঠি পাঠালেন। চিঠিতে তিনি উল্লেখ করলেন যে তার বাবা আবারও সবার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তার ছোট মিখাইল হতাশায় ভেঙে পড়লেন। সে নিজেকে মূল্যহীন তুচ্ছ ভাবতে শুরু করেছে। অ্যান্টন তার ভাইয়ের চিঠি জবাব দিলেন। তিনি আলেকজান্ডারকে লিখলেন, বাবার ওপর নির্ভরতা বন্ধ করো এবং নিজের দেখাশোনার ভার নিজেই নাও। তিনি মিখাইলকে লিখলেন, কেন তুমি নিজেকে মূল্যহীন ও তুচ্ছ ভাবছো ছোট ভাই? তুমি কি জানো কোথায় তোমার এই মূল্যহীনতা বা অযোগ্যতা সম্পর্কে সচেতন হওয়া উচিত? স্রষ্টার সামনে, কিন্তু সম্ভবত মানুষের সামনে না। মানুষের সামনে তোমার মূল্য সম্পর্কে তোমাকে সচেতন হতে হবে। চিঠিতে যেসব কথা লিখেছিলেন তাতে অ্যান্টনও নিজেই আশ্চর্য হয়ে গেলেন। টাকানগরকে পরিত্যক্ত হওয়ার কয়েক মাস পর একদিন টাকানগরের রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ করে তিনি নিজের ভেতর পিতামাতার জন্য গভীর সহানুভূতি ও ভালোবাসা অনুভব করা শুরু করলেন। এমন অনুভূতি কোথা থেকে আসছে? তিনি আগে কখনো এমন অনুভূতির শিকার হননি। সারাদিন তিনি তার পিতা সম্পর্কে চিন্তা করতে লাগলেন। তাদের সমস্যার জন্য কি পুরো দোষ পিতাকে দেবেন? পাভেলের বাবা ইয়েগোর মিখাইলোভিচ জন্ম থেকেই একজন ভূমিদাস ছিলেন। ভূমিদাসের জীবনও অনেকটা দাসদের মতোই ছিল। চেকভরা কয়েক প্রজন্ম ধরে ভূমিদাস ছিল। অবশেষে ইয়েগোর তার পরিবারের স্বাধীনতা কিনতে পেরেছিলেন। তিনি তার পরিবারকে মুক্ত করতে সক্ষম হয়েছিলেন। তিনি তার 3 সন্তানকে বিভিন্ন ধরনের কাজে লাগিয়েছিলেন। পাভেলকে লাগিয়েছিলেন ব্যবসার কাজে, কিন্তু পাভেল এই কাজে নিজেকে খাপ খাওয়াতে পারেনি। তার মধ্যে ছিল শৈল্পিকতা। তিনি হয়তো একজন বিখ্যাত চিত্রকর কিংবা গায়ক হতে পারতেন। ভাগ্য নিয়ে তিনি সবসময় তিক্ততা অনুভব করতেন। মুদি দোকান ও 6 জন সন্তান নিয়ে তিনি ত্যক্ত বিরক্ত হয়ে পড়েছিলেন। তার বাবা তাকে মারতেন, এই জন্য তিনিও তার সন্তানদেরকে মারধর করতেন। যদিও এখন আর ভূমিদাস নয়, তবুও পাভেল স্থানীয় সরকারি কর্মকর্তা এবং জমির মালিকদের সামনে মাথা নোয়াতেন এবং তাদের হাতে চুমু খেতেন। মনে প্রাণে তিনি তখনও একজন ভূমিদাস ছিলেন। অ্যান্টন উপলব্ধি করতে পেরেছিলেন যে তিনি এবং তার ভাই বোনেরা একই ধরনের সমস্যায় পতিত। তিক্ত, নিজেকে মূল্যহীন বা তুচ্ছ ভাবা এবং নিজের রাগ অন্যদের ওপর ঝাড়ার প্রবণতা সম্পন্ন। এখন তিনি একা এবং নিজের দেখাশোনা নিজেকেই করতে হচ্ছে। অ্যান্টন সত্যিকার অর্থেই মুক্ত হওয়ার জন্য আকুল আকাঙ্ক্ষা অনুভব করতেন। তিনি অতীত থেকে, তার পিতা থেকে মুক্ত হতে চেয়েছিলেন। আর এখন এখানে
শিকাগো নগরের রাস্তায় হাঁটাহাঁটির সময় তিনি গভীর আবেগ অনুভব করা শুরু করলেন। তার সব কল্পনার উত্তর পেতে লাগলেন। পিতার অবস্থা উপলব্ধি করে তার প্রতি গভীর ভালোবাসা অনুভব করতে লাগলেন এবং মনে মনে পিতাকে মেনে নিলেন। তিনি কোনো কিছু চাপিয়ে দেওয়ার মতো স্বৈরাচারী ছিলেন না, বরং ছিলেন অসহায় একজন বয়স্ক মানুষ। দূরত্বে থাকার কারণে তিনি করুণা অনুভব করতে লাগলেন এবং মারধরের জন্য মনে মনে পিতাকে ক্ষমা করে দিলেন। পিতা থেকে আসা নেতিবাচক অনুভূতি তাকে বিজড়িত করতে পারেনি। সহৃদয় মাতাকেও তিনি গভীরভাবে উপলব্ধি করলেন এবং তার যথার্থ মূল্য অনুভব করতে পারলেন। পিতার সামনে অস্বাভাবিক দুর্বল হওয়ার জন্য মায়ের প্রতি কোনো অনুরাগ অনুযোগ আর রইল না। শিগগিরই তার মনটা হারানো শৈশবের আবেশী চিন্তা ভাবনাগুলোর আচ্ছন্নতা থেকে মুক্ত হয়ে পড়ল। এখন তার মনে হতে লাগলো যে মনের ওপর থেকে হঠাৎ বিরাট একটা বোঝা সরে গেল। তিনি নিজেই নিজের কাছে একটা প্রতিজ্ঞা করলেন, মানুষের কাছে আর মাথা নত কিংবা দুঃখ প্রকাশ করা নয়, আর কোনো অভিযোগ বা দোষারোপ নয়, বিশৃঙ্খলভাবে জীবনযাপন করা অথবা সময়ের অপচয় আর নয়। সবকিছুর জবাব এখন থেকে কাজ এবং ভালোবাসা দিয়ে হবে। এই বার্তা তাকে নিজের পরিবারের কাছে পৌঁছে দিতে হবে এবং পরিবারকে রক্ষা করতে হবে। গল্প এবং নাটকের মধ্যে দিয়ে এটা গোটা বিশ্বের মানব জাতির সাথে শেয়ার করতে হবে। অবশেষে 1879 সালে অ্যান্টন মস্কো শহরে পরিবারের কাছে চলে আসলেন। তিনি সেখানে আসলেন আরও একটা উদ্দেশ্য নিয়ে, তা হলো মেডিকেল স্কুলে পড়া। কিন্তু তিনি সেখানে যা দেখলেন তা তাকে হতাশ করে তুলল। চেকভ পরিবার এবং কয়েকজন বর্ডার একটি ফ্ল্যাটের একটা রুমে কোনো মতো ঠাসাঠাসি করে বসবাস করছে। ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই, প্রায় অন্ধকারাচ্ছন্ন। সবচেয়ে খারাপ ছিল পরিবারের মনোবল ভেঙে পড়া। অর্থাভাবের জন্য তার মাকে প্রচণ্ড মারধরের শিকার হতে হচ্ছে। তার বাবা আগের চেয়ে মদ্যপান বেশি করেন, একটা অড জব করে। যেমনই হোক, একসময় তিনি একটি দোকানের মালিক ছিলেন, আর এখন তাকে বেমানান কাজ করতে হচ্ছে। অ্যান্টন দেখলেন তার পিতা সন্তানদের মারধর অব্যাহত রেখেছে। লেখাপড়ার খরচ চালাতে না পারার কারণে অ্যান্টনের ছোট ভাই মিখাইল আর স্কুলে যায় না। সে কিছু না করে অলস সময় কাটাচ্ছে। মিখাইল এখন আগের তুলনায় আরও বেশি হতাশাচ্ছন্ন। আলেকজান্ডার একটি ম্যাগাজিন লেখার কাজ জুটিয়ে নিয়েছে, কিন্তু তার ভাবনা হলো সে লেখার জন্য আরও বেশি ডিজার্ভ করে, আর তা না পাওয়াতে সেও মদ্যপান করা শুরু করে দিয়েছে। সে মনে করত তার বাবা আসতেই সমস্যা তার পিছু ছাড়েনি। সব দুর্দশার জন্য সে বাবাকেই দায়ী করতে লাগলো। নিকোলাই দেরি করে ঘুম থেকে উঠত। সে বিক্ষিপ্তভাবে কাজ করত। বেশিরভাগ সময় সে সাহিত্য আড্ডায় কাটিয়ে দিত। পুরো পরিবার তাই অধপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল। প্রতিবেশীরা তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছিল। সম্প্রতি অ্যান্টনের বাবা এবং বড় ভাই আলেকজান্ডার অন্য কোথাও গিয়েছেন। অ্যান্টন সিদ্ধান্ত নিলেন এবার তিনি কিছু একটা করবেন। তিনি বিশৃঙ্খল ও অগোছালো রুমে ঢুকলেন এবং সবকিছু গুছিয়ে সুন্দর করলেন। তিনি কারো কোনো সমালোচনা করলেন না, বরং একটি যথাযথ উদাহরণের সৃষ্টি করলেন। তার জন্য সবচেয়ে বড় বিষয় ছিল পরিবারকে একত্রিত রাখা এবং পরিবারের সবার মূল চেতনা জাগিয়ে তোলা। অভিভূতকারী মা এবং বোনের কাছে ঘোষণা দিলেন যে বাড়ির কাজকর্মের দায়িত্ব তিনি নেবেন। অ্যান্টনের পরিষ্কার পরিচ্ছন্ন এবং জামাকাপড় ইস্ত্রি করার কাজ দেখে তার ভাই বোনেরাও এসব করতে আগ্রহী হয়ে উঠল। তারাও তার সাথে এসব কাজ করতে লাগলো। নিজের মেডিকেল স্কুল থেকে বাঁচানো অর্থ এবং বৃত্তি থেকে প্রাপ্ত অর্থ এবং পিতা ও ভাই আলেকজান্ডারের কাছ থেকে পাওয়া অর্থ তিনি সঞ্চয় করতে লাগলেন। পরে এই সঞ্চয় করা অর্থের মাধ্যমে তিনি ছোট ভাই মিখাইল, ইভান ও ছোট বোন মারিয়াকে স্কুলে পাঠানো শুরু করলেন। তিনি তার বাবার জন্য একটি ভালো কাজের ব্যবস্থা করলেন। পিতার অর্থ এবং নিজের গোছানো অর্থের বিনিময়ে তিনি পরিবারকে নিয়ে একটি ভালো ও বড় ফ্ল্যাটে উঠলেন। তিনি তাদের জীবনের সমস্ত দিক উন্নতি করতে কাজ করতে লাগলেন। তিনি তাদের ভাই বোনদের পড়াশোনায় ফিরিয়ে আনলেন। তিনি যে বই পড়তে পছন্দ করতেন তাই ভাই বোনদেরও সে বই পড়তে দিলেন। বিজ্ঞানের নবনব আবিষ্কার ও দর্শনের নানা বিষয় নিয়ে তারা অনেক রাত ধরে নিজেরা আলোচনা ও তর্ক-বিতর্ক করতে লাগলো। তাদের পারিবারিক বন্ধন খুব ধীরে দৃঢ় ও গভীর হতে লাগলো। পরিবারের অন্যরা অ্যান্টনকে পাপা অ্যান্তোসা পরিবারের নেতা হিসেবে অভিহিত করতে লাগলো। তাদের মধ্যে থেকে অভিযোগ পাল্টা অভিযোগের সুর বিতাড়িত হয়ে গেল। এখন তার ছোট দুই ভাই নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিল। ভবিষ্যৎ পরিকল্পনা কথাবার্তা বলতে বলতে
তারা উৎফুল্ল হয়ে উঠত। অ্যান্তনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো তার ভাই আলেকজান্ডারকে সুপথে আনায়ন করা। তাকে অ্যান্তন পরিবারের সর্বাধিক প্রতিভাধর কিন্তু হোঁচট খাওয়া বা সমস্যাগ্রস্ত সদস্য হিসেবে বিবেচনা করত। আলেকজান্ডার সম্পূর্ণ মাতাল হয়ে ঘরে ফিরত এবং তার মা বোনকে আজেবাজে কথা বলতো ও অপমান করত, এমনকি অ্যান্তনকেও হুমকি ধামকি দিত। এগুলো দেখতে দেখতে পরিবারের কাছে অনেকটাই গা সওয়া হয়ে গিয়েছিল। তাকে নিয়ে সবাই আশাও ছেড়ে দিয়েছিল। কিন্তু অ্যান্তন এগুলো আর সহ্য করল না। একদিন তিনি আলেকজান্ডারকে বললেন, যদি সে পরিবারের আর কোনো সদস্যদের সাথে খারাপ ব্যবহার করে তবে তাকে সে আটকে রাখবে এবং ভাই হিসেবে অস্বীকার করবে। মা এবং বোনের সাথে তাকে ভালো ব্যবহার করতে হবে, সম্মান করতে হবে এবং বাবার কারণে সে মদে ও বিভিন্ন নারীতে আসক্ত হয়েছে এমন অভিযোগ আর তোলা যাবে না। তাকে অবশ্যই মর্যাদাবান হতে হবে, পোশাক আশাক ঠিকঠাক মতো পড়তে হবে এবং নিজের যত্ন নিতে হবে। এগুলোই পরিবারের নতুন স্থাপিত আদৌ। অ্যান্টনের কথা টনিকের মতো কাজে দিল। আলেকজান্ডার তার অতীত ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করলেন। তার আচার আচরণে উন্নতি হতে লাগলো। এটা ছিল একটা চলমান যুদ্ধ, যার জন্য অ্যান্টনের গভীর ধৈর্য ও ভালোবাসা বোধের দরকার হয়েছিল। চেকভদের আত্মবিশ্বাসী বদ্ধমূল ধারা থেকে টেনে তুলতে তার এই গুণগুলো ভালোভাবে কাজে দিয়েছিল। অতিরিক্ত মদ্যপানের কারণে নিকোলাই খুব অল্প বয়সেই মারা গিয়েছিলেন। আলেকজান্ডারকে না ফেরাতে পারলে সেও নিকোলাইয়ের পথ ধরত। খুব ধীরে ধীরে অ্যান্টন আলেকজান্ডারকে মদ্যপান থেকে ফিরিয়ে আনতে সক্ষম হলেন এবং তার আকাঙ্ক্ষিত সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে সাহায্য করলেন। অবশেষে আলেকজান্ডার শান্ত ও সন্তোষজনক জীবনে থিতু হতে সক্ষম হলেন। 1884 সালের দিকে অ্যান্টনের থুতু দিয়ে রক্ত বেরোতে লাগলো। তিনি বুঝতে পারলেন যে তিনি যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন। এটা যক্ষ্মায় আক্রান্তর প্রাথমিক লক্ষণ। তিনি সহকর্মী চিকিৎসকের কাছে পরীক্ষা নিরীক্ষা করাতে রাজি হলেন না। তার কি হয়েছে তা জানতে চাওয়ার চেয়ে তিনি তার লেখালেখি ও মেডিসিন প্র্যাকটিস চালিয়ে যাওয়াটাকে শ্রেয় মনে করলেন। ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা নিয়ে তিনি মোটেও চিন্তিত হচ্ছিলেন না। একজন নাট্যকার ও ছোট গল্প লেখক হিসেবে দিন দিন তার সুখ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো। এর সাথে সাথে সমসাময়িক লেখকদের সমালোচনা ও ঈর্ষাও বাড়তে থাকলো। সমালোচনা ও ঈর্ষায় তিনি অস্বস্তি বোধ করা শুরু করলেন। সমালোচকরা একটা রাজনৈতিক চক্র গঠন করেছিলেন এবং একে অপরকে সারাক্ষণ আক্রমণ করতেন। অ্যান্টন নিজেও এর অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বিপ্লবীদের সাথে যোগ দিতে বা তাদের সাথে মিত্রতা করতে অস্বীকার করেছিলেন। এসব কারণে সাহিত্যের বিশ্ব থেকে ক্রমবর্ধমানভাবে অ্যান্টনের মোহমুক্ত হতে লাগলো। টাকা নগর থেকে সতর্কতার সাথে নিজের ভেতরে তিনি যে উচ্চমানের মেজাজমর্জি তৈরি করেছিলেন তা ক্রমেই দূর হতে লাগলো। তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়লেন এবং লেখালেখিটা পুরোপুরি ছেড়ে দেওয়ার বিবেচনা করতে লাগলেন। 1889 সালের শেষের দিকে তিনি নিজেকে ক্রমবর্ধমান হতাশা থেকে মুক্ত করার উপায় নিয়ে চিন্তা ভাবনা করলেন। টাগা নগরের দিনগুলো, সেখানকার সমাজে দরিদ্র মানুষগুলো তাকে মুগ্ধ করেছিল। তিনি চোর এবং পন আর্টিস্টদের নিয়ে লেখালেখি করতে চাইলেন। জেলখানায় যাদের বন্দি করে রাখা হতো তারা ছিলেন সমাজের নিম্ন স্তরের মানুষ। বন্দিখানায় তারা শোচনীয় অবস্থায় বসবাস করতেন। রাশিয়ায় সবচেয়ে কুখ্যাত বন্দিশালাটি ছিল শাখালিন দ্বীপে, জাপানের উত্তরে। এখানে হাজার হাজার বন্দী ও তাদের পরিবারকে রাখা হয়েছিল। এটা একটা ছায়া রাষ্ট্রের মতো ছিল। রাশিয়ায় কারো কোনো ধারণা ছিল না যে এই বন্দিশালায় কি হয়। বর্তমান হতাশা ঘোচাতে অ্যান্টন এই বন্দিশালা নিয়ে কাজ করাই শ্রেয় মনে করলেন। তিনি ঠিক করলেন এই দ্বীপ সহ সাইবেরিয়া অঞ্চল ভ্রমণ করবেন। তিনি কঠিন দাগী অপরাধীদের সাক্ষাৎকার নেবেন বলে ঠিক করলেন। সেখানকার অবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে তিনি একটি বই লিখবেন। দাম্ভিক সাহিত্য জগৎ ছেড়ে বহুদূরে একটি বাস্তব জগতের সাথে নিজেকে সংযুক্ত করবেন এবং টাগা নগরের সেই উদার মেজাজ তিনি নিজের মধ্যে উদ্দীপ্ত করবেন বলে স্থির করলেন। তার বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যরা তাকে এই পথ থেকে বিচ্যুত করতে চাইলেন, তাকে বোঝানোর চেষ্টা করলেন। ইতিমধ্যে তার স্বাস্থ্য আরও খারাপ হয়ে গেল। এই অভিযাত্রায় তিনি মারা যেতে পারেন। কিন্তু তারা যতই তাকে এই কাজ থেকে বিরত করার চেষ্টা করতে লাগলেন, তিনি ততই দৃঢ় হতে লাগলেন এবং অনুভব করতে লাগলেন একমাত্র এই পথেই তিনি নিজেকে রক্ষা করতে পারবেন। অবশেষে কারো কথা না শুনে তিনি যাত্রা শুরু করে দিলেন। দীর্ঘ 3 মাসের অভিযাত্রার পর 1990 সালের জুলাই মাসে তিনি দ্বীপটিতে
পৌঁছাতে সক্ষম হলেন। তিনি দ্রুত এখানকার জীবনযাত্রায় নিমজ্জিত হয়ে পড়লেন। তার কাজ ছিল সম্ভাব্য সব অপরাধীদের সাক্ষাৎকার নেয়া, এমনকি খুনিদের সাক্ষাৎকারও তিনি নিতেন। তিনি তাদের জীবনের প্রতিটি দিক খুঁটে খুঁটে জানার চেষ্টা করলেন। তিনি বন্দীদের সবচেয়ে নির্মম নির্যাতনের দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন। তিনি দণ্ডিত অপরাধীদের অনুসরণ করতেন। তারা স্থানীয় খনিতে কাজ করত। তাদেরকে চেইন দিয়ে ঠেলা গাড়ির সঙ্গে বেঁধে রাখা হতো, যাতে পালাতে না পারে। যে সকল বন্দির সাজার মেয়াদ শেষ হয়ে যেত, প্রায় তাদের স্থানীয় শ্রমিক ক্যাম্পে রাখা হতো। সেই কারণে শাখালিন ক্যাম্প স্বামীর জন্য অপেক্ষমান স্ত্রীদের দ্বারা পরিপূর্ণ ছিল। এখানে থাকা স্ত্রী এবং তাদের কন্যারা জীবন ধারণের জন্য বেশ্যাবৃত্তি করতে বাধ্য হতেন। এখানকার সবকিছুই এমনভাবে ডিজাইন করা ছিল যে যাতে মানুষের আত্মচেতনা ও মর্যাদা বোধ হ্রাস পায়। এখানকার অবস্থা তার অতীত পরিবারের জীবনের কথা মনে করিয়ে দিল। তিনি যা দেখলেন তাতে তার মনে হলো যে এটা দোজখের সর্বনিম্নতম স্তর। এখানকার অবস্থা তাকে গভীরভাবে প্রভাবিত করলো। তিনি মস্কো ফিরে আসার এবং যা দেখলেন তা নিয়ে লেখার তাগিদ অনুভব করতে লাগলেন। তার বোধ পুনরুদ্ধার হলো। তাকে যা হতাশ এবং নিম্নমুখী করেছিল তা তিনি ঝেড়ে ফেলে নিজেকে চূড়ান্তভাবে মুক্ত করলেন। তিনি নিজের ভেতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেন এবং আবার উদারতা অনুভব করতে শুরু করলেন। তিনি শাখালিন দ্বীপ নামে যে বইটি লিখলেন তা পাঠকের মনোযোগকে ব্যাপকভাবে আকৃষ্ট করল। এর কারণে শাখালিন দ্বীপের বন্দিশালার ব্যাপক সংস্কার করা হলো। 1897 সালের দিকে তার স্বাস্থ্য ব্যাপকভাবে ভেঙে পড়ল। প্রতিনিয়ত তার রক্ত কাশি হওয়া শুরু হলো। তিনি তার যক্ষ্মার কথা আর গোপন করে রাখতে পারলেন না। চিকিৎসক তাকে সব কাজ থেকে বিরতি নিতে বললেন এবং স্বাস্থ্যের উন্নতির জন্য মস্কো ছেড়ে অন্য কোথাও চলে যেতে বললেন, কারণ তার শরীরের বিশ্রাম প্রয়োজন। সম্ভবত কোনো স্বাস্থ্য নিবাসে বাস করলে তার জীবন আরো কিছুকাল বাঁচতে পারে। কিন্তু অ্যান্টন কোনোটাই করলেন না। তিনি এমনভাবে দিন কাটাতে লাগলেন যেন কোনো কিছুই তার হয়নি। চেকভকে ঘিরে তার নাটকের ভক্ত এবং কমবেশি শিল্পীদের সমন্বয়ে গঠিত একটি গোষ্ঠী গড়ে উঠতে শুরু করলো। সবকিছু মিলে তিনি রাশিয়ার বিখ্যাত লেখকদের একজন হয়ে উঠলেন। ভক্তরা প্রচুর সংখ্যায় তাকে দেখতে আসতেন। দিন দিন তার অসুস্থতার মাত্রা বেড়েই চলল। তিনি সবার ভেতর একটি শান্তির ছোঁয়া সঞ্চার করতে সক্ষম হয়েছিলেন, যা ছিল ভক্তদের কাছে এক বিস্ময়কর ব্যাপার। এটা কোথা থেকে এসেছিল? তিনি কি এই পথে জন্মগ্রহণ করেছিলেন? মনে হতো তিনি তাদের সব সমস্যা এবং গল্পে নিজেকে পুরোপুরি নিবিষ্ট করে রাখতেন। তিনি নিজের রোগ নিয়ে কথা বলেছেন, এমন কথা কেউ কখনো শোনেনি। 1904 সালের শীতকালে তার শারীরিক পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। হঠাৎ করে তার মধ্যে একটি অদ্ভুত আকাঙ্ক্ষা জেগে উঠল। খোলা ঘোড়ার গাড়িতে করে তিনি দেশ ঘুরতে চাইলেন। ঘোড়ার গাড়ির ঘণ্টা ধ্বনি শোনা এবং মুক্ত শীতের পরিবেশে শ্বাস নেওয়াটা সবসময় তার জন্য সর্বোচ্চ আনন্দদায়ক ব্যাপার ছিল। এই বাসনাটা তিনি আবারও পূরণ করতে চাইলেন। তিনি এতটাই আচ্ছন্ন হয়ে পড়লেন যে এর পরিণতি কি হতে পারে তা নিয়ে মোটেও চিন্তা করলেন না। এর পরিণতি ভয়াবহ হতে পারে। কয়েক মাস পরই অ্যান্টন চেকভ মারা গেলেন। ব্যাখ্যা: যেই মুহূর্তে অ্যান্টনের মা তাকে টাগা নগরে একা রেখে আসলেন, সেই মুহূর্ত থেকে যুবক অ্যান্টন চেকভ অনুভব করতে লাগলেন যে তিনি একটি ফাঁদে আটকে গেছেন, যেন তাকে একটি জেলখানায় রাখা হয়েছে। পড়াশোনার পাশাপাশি যতটা সম্ভব তাকে কাজ করতে হবে। তিনি আটকে গেলেন একটি নিষ্প্রভ শহরের একটি পুরানো জরাজীর্ণ বাড়ির ছোট্ট একটি রুমের এক কোণে, যেখানে তাকে সাহায্য করার মতো কেউ নেই। ভাগ্য সম্পর্কে তিক্ত চিন্তা এবং শৈশবের তিক্ত অভিজ্ঞতা অবসর সময়ে তাকে প্রচণ্ড যন্ত্রণা দিত। সে ভাবনা তার হৃদয়ের রক্তক্ষরণ বাড়িয়ে তুলত। কিন্তু কয়েক সপ্তাহ যেতেই তিনি নিজের মধ্যে অদ্ভুত পরিবর্তন খেয়াল করলেন। গৃহ শিক্ষকতার কাজ তার ভালো লাগতে শুরু করলো, যদিও তার সম্মানই খুবই কম ছিল। তিনি ছোট্ট শহরটির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ক্রমাগত ছুটে বেড়াতেন। তার বাবা বলতেন তিনি নাকি অলস, এবং তিনিও তা বিশ্বাস করতে শুরু করেছিলেন। কিন্তু এখন তিনি আর বাবার কথা বিশ্বাস করেন না। প্রতিটি দিন কাজ পাওয়া এবং টেবিলে খাবার প্লেট পাওয়ার নতুন চ্যালেঞ্জ নিয়ে তার সামনে হাজির হতো। এই সংগ্রামের শেষ পর্যন্ত তিনি সফল হন। তিনি কোনো কীটপতঙ্গ ছিলেন না যার মাত্র এক লোকমা খাবার প্রয়োজন। পাশাপাশি কাজ তাকে বাহিরে বের করে আনে এবং তার মনকে শিক্ষার্থীদের সমস্যার মধ্যে ডুবিয়ে দিয়েছিল। যে বইগুলো তিনি পড়েছিলেন সেগুলো তার মনকে
টাগা নগরের বাইরের দুনিয়ায় নিয়ে যায়। তার মন আকর্ষণীয় চিন্তাভাবনায় পরিপূর্ণ হয়ে উঠত, যা সারাদিন ধরে তার মনকে আচ্ছন্ন করে রাখত। টাগা নগর শহরটি খুব একটা খারাপ ছিল না, তবে এর বাড়ি ও দোকানগুলো অদ্ভুত ও অস্বাভাবিক চরিত্রে ভরপুর ছিল। তার অসংখ্য গল্প লেখার ক্ষেত্রে এসব উপজীব্য হিসেবে কাজ করেছিল। আর রুমের ওই কর্নারটি তার সাম্রাজ্য ছিল। ফাঁদে আটকে অনুভূতি থেকে তিনি বের হতে সক্ষম হয়েছিলেন এবং তিনি পরবর্তীতে নিজেকে স্বাধীন অনুভব করতেন। আসলে কি বদলে গিয়েছিল? অবশ্যই তার পারিপার্শ্বিক অবস্থা অথবা টাগানগর অথবা তার রুমের কর্নার না। যা পরিবর্তিত হয়েছিল তা হলো তার আচরণ। পরিবর্তিত আচরণ তাকে নতুন অভিজ্ঞতা ও সম্ভাবনার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। একবার এটি অনুভূতি হওয়ার পর তিনি এটিকে আরো এগিয়ে নিতে চেয়েছিলেন। এই স্বাধীনতা বোধের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল তার পিতা। তবে তিনি যত চেষ্টাই করেছিলেন না কেন, কখনো তিক্তবোধের অনুভূতি থেকে মনে হয় পুরোপুরি বের হতে পারেন নাই। এটা এমন ছিল যে তিনি হয়তো সব সময় অনুভব করতেন কেউ তাকে পেটাচ্ছে, কেউ তার অন্তহীন সমালোচনা করছেন, আর তিনি তা শুনছেন। শেষ অবলম্বন হিসেবে তিনি তার পিতাকে এমনভাবে বিশ্লেষণ করেছিলেন যেন তিনি কোনো গল্পের একটি চরিত্র। পিতার সম্পর্কে ভাবনা তাকে তার দাদার সম্পর্কে ও চেকভদের পূর্বপুরুষদের সম্পর্কে ভাবনার দিকে ধাবিত করে। তিনি তার পিতার খেয়ালি স্বভাব, প্রকৃতি ও বন্য কল্পনাগুলো বিবেচনা করেছিলেন। এজন্যই তিনি বুঝতে পেরেছিলেন তার বাবা পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে কিভাবে একটা ফাঁদে আটকে গিয়েছিলেন, কেন তিনি মদ্যপান করতেন এবং কেন তিনি পরিবারকে স্বৈরাচারী কায়দায় চালাতেন। তিনি অসহায় ছিলেন, নিপীড়ক নয়, পরিস্থিতির শিকার ছিলেন। পিতার সম্পর্কে এই উপলব্ধির কারণেই তিনি একদিন হঠাৎ করে তার পিতামাতার সম্পর্কে শর্তহীন ভালোবাসা উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন। নতুন এই আবেগের আলোয় আলোকিত হওয়ার কারণে একসময় তার ভেতর থেকে অসন্তুষ্টি ও ক্রোধ দূরীভূত হয়ে গেল। তিনি নিজেকে এসব অনুভূতি থেকে মুক্ত ভাবতে পেরেছিলেন। অতীতের সব নেতিবাচক অনুভূতি চূড়ান্তভাবে তার ভেতর থেকে পুরোপুরিভাবে দূর হয়ে গেল। পরবর্তীতে তার মন সম্পূর্ণরূপে উন্মুক্ত ও উদার হয়ে যায়। তার ভেতরের এই পরিবর্তন এতটাই উদ্দীপক ছিল যে তিনি তার ভাই বোনদেরও অতীতের নেতিবাচক অভিজ্ঞতা থেকে মুক্ত করতে পেরেছিলেন। চেকভকে যে বিষয়টি এই বোধে উন্নীত করেছিল তা হলো অল্প বয়সে একাকী পরিত্যাজ্য হওয়ার পর তার মোকাবেলা করা সংকট। ৩০ বছর পর তিনি আবারও এই ধরনের সংকটের অভিজ্ঞতা লাভ করেছিলেন। লেখালেখির কারণে সমালোচিত হওয়ায় তার ভেতর আবারও সংকট দেখা দেয়। তিনি হতাশ হয়ে পড়েন। এর সমাধানের জন্য তার টাগানগরকে জেগে ওঠা বোধের পুনরাবৃত্তি দরকার ছিল, কিন্তু ঘটল এর বিপরীত। এবার তিনি সবাইকে পরিত্যাগ করে একাকী হয়ে গেলেন। এইভাবে তিনি টাগানগরকে অনুভব করা স্বাধীনতা ও সহানুভূতির অভিজ্ঞতা পুনরায় অর্জন করতে পেরেছিলেন। আর যক্ষ্মায় আক্রান্ত হয়ে অসময়ে মৃত্যু ছিল তার সব শেষ সংকট। পূর্ণ বেগে বা প্রচণ্ড শক্তিতে বেঁচে থাকার মাধ্যমে তিনি তার মৃত্যু ভয় ও স্বল্প আয়ুর জীবনে যে তিক্ত অনুভূতি লাভ করেছিলেন তা দূর করতে পারতেন। এই সর্বশেষ ও চূড়ান্ত স্বাধীনতা তাকে এমন এক উজ্জ্বল দীপ্ত দান করেছিল যা পরবর্তীতে যারা তার সাথে সাক্ষাৎ করেছিলেন তারা অনুভব করতে পারতেন। বোঝো বা অনুধাবন করো, আমরা জীবনে যেসব ঘটনার মুখোমুখি হই তার জন্য অ্যান্টন চেকভের গল্প বা কাহিনীটি সত্যি একটা দৃষ্টান্ত। আমরা প্রায় সবাই শৈশবের ব্যথা বেদনা এবং ট্রমা নিয়ে বড় হই এবং তা বয়ে বেড়াই। আমরা বেড়ে ওঠার সাথে সাথে সামাজিক জীবনেও অনেক হতাশার সম্মুখীন হই। হতাশাবোধ আমাদের জেঁকে ধরে। আমরাও নিজেদের মূল্যহীন বা অযোগ্য ভাবতে শুরু করি। আমরা মনে করি জীবনে ভালো কিছু পাওয়ার উপযুক্ত নই। আমাদের সকলেরই নিজের সম্পর্কে দুর্দান্ত সন্দেহের মুহূর্ত রয়েছে। এই আবেগগুলো আমাদের মনকে আচ্ছন্নকারী চিন্তাভাবনায় মগ্ন করে রাখে, যা আমাদের মনের ওপর কর্তৃত্ব করে। এটা আমাদের উদ্বেগ, উত্তেজনা ও হতাশাবোধকে প্রশমিত করার উপায় দূরীভূত করে। এটা আমাদের এমন আসক্তির দিকে ঠেলে দেয় যা আমাদের ব্যথা বেদনাকে লাঘব করে, যেমন মদ্যপান। এটা উপলব্ধি না করে আমরা জীবনের নেতিবাচক ও ভীতিজনক আচরণের দিকে ধাবিত হই। এটা আমাদের নিজের চাপানো কারাগারে পরিণত হয়। চেকভ যে স্বাধীনতার অভিজ্ঞতা অর্জন করেছিলেন তা এসেছিল তার নিজের পছন্দ থেকে, বিশ্বকে দেখার একটি ভিন্ন উপায় ও আচরণ পরিবর্তনের মধ্য দিয়ে। আমরা সবাই এই পথ অনুসরণ করতে পারি।
অন্যের এবং নিজের সম্পর্কে একটি উদার আত্মচেতনা বোধ গ্রহণের মধ্য দিয়ে এই স্বাধীনতা আসে। মানুষকে গ্রহণ করার মাধ্যমে, তাদের স্বভাব প্রকৃতির কারণে, তাদের ভালোবাসার মাধ্যমে আমরা আমাদের মনকে অবসাদগ্রস্ততা ও ক্ষুদ্র আবেগ থেকে মুক্ত করতে পারি। মানুষ যা বলে এবং যা করে তার প্রতি আমরা প্রতিক্রিয়া দেখানো বন্ধ করতে পারি। সবকিছুই ব্যক্তিগতভাবে নেয়া থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি। এই অভ্যাস বন্ধ করতে হবে। বড় কিছু অর্জনের জন্য মানসিক অবস্থা মুক্ত করতে হবে। যখন আমরা অন্যের প্রতি উদারতা অনুভব করি, তখন তারাও আমাদের প্রতি আকৃষ্ট হয় এবং আমাদের চেতনার সাথে একাত্ম হতে চায়। আমরা যদি নিজের প্রতি উদার হই, তবে আমরা আর কারো কাছে নত হওয়ার প্রয়োজনীয়তা বোধ করব না। অন্যের ওপর নির্ভর করার পরিবর্তে আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা উঁচু হয়ে দাঁড়াতে পারি এবং মানুষ হিসেবে আমাদের সম্ভাবনা উপলব্ধি করতে পারি। আমাদের চারপাশে নেতিবাচক আবেগের পুনঃ উৎপাদন বন্ধ করে দিতে পারি। এই নতুন ধরনের আচরণ থেকে একবার আমরা উদ্দীপনাদায়ক শক্তি বা ক্ষমতা পেলে আমরা এটাকে যতটা সম্ভব সামনের দিকে বয়ে নিতে চাই। কয়েক বছর পর এক বন্ধুর কাছে লেখা চিঠি চেকভ তার টাগা নগরের জীবনের অভিজ্ঞতা এভাবে বর্ণনা করেছিলেন। এই যুবক কিভাবে দাসত্বকে নিজের ভেতর থেকে বিন্দু বিন্দু করে নিংড়ে বের করেছিল এবং একদিন সুন্দর সকালে জেগে উঠে সেই অনুভব করলে তার দেহের শিরায় যে রক্তবিন্দু প্রবাহিত হচ্ছে তা আর কোনো দাসের রক্ত নয়, বরং তা একজন মানুষের রক্ত। তাকে নিয়ে লেখো। আমার প্রজন্মের সবচেয়ে বড় আবিষ্কারগুলো এই সত্যটা আবিষ্কার করা যে মানুষ তার মনের আচরণ পরিবর্তনের মধ্যে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে। উইলিয়াম জেমস। মানব প্রকৃতির প্রধান প্রধান দিক। আমরা মানুষ কল্পনা করতে ভালোবাসি যে বিশ্ব সম্পর্কে আমাদের বাস্তব ও বস্তুনিষ্ঠ জ্ঞান আছে, কিন্তু এটা একটা ভ্রম। দুজন মানুষ কখনো একই রকমভাবে বিশ্বকে দেখে না। আমরা যা ধারণা করি তা আমাদের ব্যক্তিগত মাত্রার বাস্তবতা। এই ধারণা আমাদের নিজস্ব সৃষ্টি। মানব প্রকৃতি বোঝার জন্য এটা উপলব্ধি করা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিচের চিত্রটি কল্পনা করো। একজন যুবক আমেরিকানকে অবশ্যই পড়াশোনার জন্য 1 বছর প্যারিসে কাটাতে হবে। সে কিছুটা স্ত্রত ও সতর্ক, তার মধ্যে কিছুটা হতাশা এবং আত্মসম্মান আছে, কিন্তু তারপরও সুযোগটি পেয়ে সে খুব উচ্ছ্বসিত। সেখানে যাওয়ার পর সে দেখল ফরাসি ভাষায় কথা বলা তার জন্য কঠিন। প্যারিসিয়ানদের বিদ্রুপাত্মক আচরণ ভাষা শেখা তার জন্য আরও কঠিন করে তুলল। সেখানকার লোকজনকে মোটেও তার কাছে বন্ধুসুলভ মনে হলো না। আবহাওয়া স্যাঁতসেঁতে এবং অন্ধকারাচ্ছন্ন। খাবার দাবার সবই সমৃদ্ধশালী বা রিচ ফুড। এমনকি নটরডেম চর্চাকেও তার কাছে হতাশাজনক বলে মনে হয়। এর চারিপাশটা পর্যটকদের ভিড়ে ঠাসা, যা তার পছন্দ না। আনন্দদায়ক কিছু মুহূর্ত থাকলেও বেশিরভাগ সময় সে একাকিত্ব এবং অখুশি অনুভব করে। তার উপসংহার হলো প্যারিস একটি নিরানন্দের জায়গা। এখন একই চিত্র একজন ভ্রমণপিয়াসী বহির্মুখী স্বভাবের যুবতীর ক্ষেত্রে কল্পনা করো। ফরাসি ভাষায় কথা বলতে গিয়ে তার কোনো ভুল হলো কিনা তা নিয়ে সে মোটেও চিন্তিত নয়, কিংবা কোনো প্যারিসিয়ান তাকে নিয়ে টিচ করলো না কিনা তা নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। ফরাসি ভাষা শিক্ষাটা তার কাছে একটা আনন্দদায়ক চ্যালেঞ্জ। সে সবার সাথে মিলেমিশে থাকতে চায়। খুব সহজেই সে বন্ধুত্ব করতে পারে। প্যারিসের আবহাওয়া তার কাছে রোমান্টিক এবং খুব উপযোগী মনে হয়। তার কাছে এই শহরটি সীমাহীন উত্তেজনা এবং মনোমুগ্ধকর মনে হয়। এই ঘটনায় একই শহরকে দুজন বিপরীতভাবে মূল্যায়ন ও বিচার করেছে। বস্তুনিষ্ঠ বাস্তবতার ক্ষেত্রে প্যারিসের আবহাওয়ার ইতিবাচক অথবা নেতিবাচক বৈশিষ্ট্য নাই। মেঘ সহজে সরে যায়। প্যারিসিয়ানদের বন্ধুত্ব বা অবন্ধুত্বের মনোভাব একটি সাবজেক্টিভ মূল্যায়ন। এটা নির্ভর করে তুমি কার সাথে সাক্ষাৎ করছো এবং তারা কিভাবে মানুষের সাথে তোমার তুলনা করছে তার ওপর। নটরডেম চর্চা নিছক খোদাই করা পাথরের টুকরার একটি স্তূপ বা সমাহার। পৃথিবীও এরকম অস্তিত্ববান। জিনিসপত্র অথবা ঘটনাগুলো ভালো কিংবা মন্দ, সঠিক বা বেঠিক এবং খারাপ অথবা সুন্দর নয়। আমরা আমাদের নিজস্ব নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি দিয়ে এতে রং লাগাই, অর্থাৎ বাছবিচার করি। আমরা কোনো
স্থাপনার সৌন্দর্য দেখে মুগ্ধ হই অথবা পর্যটকদের ভিড় দেখে বিরক্ত হই। আমরা আমাদের নিজস্ব মাইন্ডসেট দিয়ে মানুষকে আমাদের প্রতি বন্ধুসুলভ অথবা অবন্ধুত্বসুলভ আচরণ করতে পারি। এটা আমাদের উদ্বেগ অথবা উন্মুক্ততার উপর নির্ভর করে। আমরা কল্পনা অনুসারে আমাদের বাস্তবতা সাজাই, যা আমাদের মেজাজ ও আবেগ দ্বারা নির্দেশিত হয়। বোঝো বা অনুধাবন করো। আমাদের প্রত্যেকেই নির্দিষ্ট ধরনের লেন্স দিয়ে বিশ্বকে দেখি। এটাই আমাদের ধারণাকে রংচং দেয় এবং গঠন করে। চলো এই লেন্সকে আমাদের আচরণ বলি। সুইজারল্যান্ডের বিখ্যাত মনোবিদ কার্ল জুং এটাকে এভাবে সংজ্ঞায়িত করেছিলেন: আচরণ হলো কোনো কাজ অথবা প্রক্রিয়া নির্দিষ্ট পন্থায় করার মানসিক অবস্থার প্রস্তুতি। একটি আচরণ থাকার অর্থ হলো নির্দিষ্ট কোনো কিছুর প্রস্তুতি, এমনকি যদিও এই কিছু অসচেতন। এটা যা বোঝায় তা নিচে দেওয়া হলো। আমাদের মন দিনে পরিবেশের হাজার হাজার উদ্দীপনাকর বস্তুর প্রতি সাড়া দেয়। আমাদের ব্রেইন এবং মানসিক গঠনের উপর নির্ভর করে আমরা কেমন সাড়া দেব। নির্দিষ্ট উদ্দীপনাকর বস্তু যেমন আকাশের মেঘ, লোকজনের ভিড় আমাদেরকে শক্তিশালী সাড়া দেওয়ার দিকে ধাবিত করে। সাড়া দেওয়ার মাত্রা যত শক্তিশালী হবে, আমাদের মনোযোগও তত বাড়বে। আমাদের অনেকেই অন্যদের তুলনায় উদ্দীপনাকর বস্তুর প্রতি বেশি সংবেদনশীল। অন্যরা হয়তো এটা অবজ্ঞা করে। যে কারণেই হোক, আমরা যদি অসচেতনভাবে দুঃখের অনুভূতি প্রবণ হই, তাহলে আমরা আশপাশ থেকে এমন লক্ষণ বা বৈশিষ্ট্য গ্রহণ করব যা এই অনুভূতিকে প্রমোট করে। আমরা যদি সন্দেহপ্রবণ হই, তাহলে আমরা কারো মুখের অভিব্যক্তির প্রতি বেশি সংবেদনশীল হব, যা যে কোনো ধরনের সম্ভাব্য কোনো নেতিবাচকতা প্রকাশ করে। এটাই হলো নির্দিষ্ট পন্থায় সাড়া দেওয়ার মানসিক প্রস্তুতি। আমরা এই প্রক্রিয়ার ব্যাপারে সচেতন নই। আমরা কেবল এই সংবেদনশীলতার পরবর্তী প্রভাব এবং ব্রেইন থেকে নির্গত প্রভাবের অভিজ্ঞতা অর্জন করি। এই প্রভাব আমাদের মেজাজ অথবা আবেগপ্রবণ ব্যাকগ্রাউন্ডের সাথে যুক্ত হয়, যাকে আমরা হতাশা, শত্রুতা, নিরাপত্তাহীনতা, উৎসাহ অথবা অ্যাডভেঞ্চার হিসেবে আখ্যায়িত করি। আমরা নানা ধরনের মেজাজের অভিজ্ঞতা অর্জন করি, কিন্তু সর্বোপরি আমরা এটা বলতে পারি যে পৃথিবীকে দেখার এবং ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা পন্থা আছে, যেটাকে একটা আবেগ অথবা আবেগের সমষ্টি নিয়ন্ত্রণ করে। এটাই আমাদের আচরণ। বহুলাংশে হতাশায় আচ্ছন্ন লোকজনের আচরণ মাঝে মাঝে আনন্দ অনুভব করতে পারে, কিন্তু তারা সাধারণত দুঃখানুভূতির অভিজ্ঞতায় বেশি লাভ করে। এক কথায় বললে, তারা আসলে সবকিছুতেই হতাশার অনুভূতি খুঁজে পায়। সারা জীবন ধরে আমরা যে আচরণ বয়ে বেড়াই, তার কিছু শেকড় আছে। প্রথমত, আমরা এই বিশ্বে জন্ম লাভ করেছি নির্দিষ্ট কিছু জেনেটিক প্রবণতা নিয়ে, যেমন শত্রুতা পোষণ, লোভ, সহানুভূতি অথবা সহৃদয়তার অনুভূতি। উদাহরণস্বরূপ, আমরা চেকপ পরিবারের সন্তানদের ঘটনায় এই প্রবণতা বা পার্থক্যগুলো লক্ষ্য করি। তাদের সবাইকে তাদের পিতা কর্তৃক দেওয়া শারীরিক স্বাস্থ্যের প্রতি এক ধরনের সাড়া দিতে হয়েছে। খুব ছোট বয়সে অ্যান্টন অনেক বেশি কঠোর আচরণ প্রকাশ করত। বিশ্বকে বিচ্ছিন্নভাবে দেখত। তিনি নিজের ভেতরটা যখন উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন, তখন তার পিতাকে পুনরায় মূল্যায়ন করার কাজটা তার জন্য সহজ হয়ে যায়। তার অন্য সন্তানদের পিতার বর্বরতার অনুভূতি থেকে নিজেদের বিচ্ছিন্ন করার সক্ষমতার অভাব ছিল। এটা অ্যান্টনের ব্রেইনের ভিন্নতার ইঙ্গিত বহন করে। কিছু শিশু অন্যদের তুলনায় লোভী। তারা ছোটবেলা থেকেই মনোযোগের কেন্দ্র হওয়ার প্রয়োজনীয়তা প্রদর্শন করে। তারা কি হারালো, অন্যদের কাছ থেকে কি পেল না, সর্বদা তাতে নজর দেয়। দ্বিতীয়ত, আচরণ গঠনে আমাদের শৈশবকালের অভিজ্ঞতা এবং অ্যাটাচমেন্ট বিরাট ভূমিকা পালন করে। আমরা মাতা এবং পিতার শব্দকে নিজের মধ্যে ধারণ করি। তারা যদি কর্তৃত্বপরায়ণ এবং জাজমেন্টাল হয়, তবে আমরা অন্যদের তুলনায় নিজের প্রতি কঠোর হব এবং চারপাশে যা দেখি তার প্রতি খুবই ক্রিটিক্যাল হই। বয়স বাড়ার সাথে সাথে পরিবারের বাইরে আমাদের যে অভিজ্ঞতার মুখোমুখি হই, তাও আচরণ গঠনে সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন আমরা কাউকে ভালোবাসি অথবা প্রশংসা করি, তখন আমরা নিজেদের অভ্যন্তরে তাদের উপস্থিতি অনুভব করি। আমরা ইতিবাচকভাবে কিভাবে বিশ্বকে দেখি, এটার দ্বারা গঠিত হয়। পিতা মাতার পাশাপাশি এরা শিক্ষক, মেন্টরস অথবা সঙ্গী হতে পারে। নেতিবাচক এবং ট্রমাটিক অভিজ্ঞতা আমাদের উপর চেপে ধরার প্রবণতা রাখতে পারে। এর কারণে আমাদের মন ব্যথা বেদনা দিতে পারে। এমন কোনো কিছুর প্রতি সংকুচিত বা বন্ধ হয়ে যেতে পারে। আমাদের সাথে কি ঘটছে
তার দ্বারা প্রতিনিয়ত আমাদের আচরণ গঠিত হচ্ছে, তবে শৈশবের আচরণ সবসময় তরতাজা থাকে। আচরণ সম্পর্কে আমাদেরকে বুঝতে হলে অবশ্যই এটা শুধু কিভাবে আমাদের ধারণাকে বর্ণিল করেছে তা বুঝলেই হবে না, বরং আমাদের জীবনে যা ঘটছে তা কিভাবে এর দ্বারা সক্রিয়ভাবে নির্ধারিত হচ্ছে তা বুঝতে হবে। যেমন আমাদের স্বাস্থ্য, মানুষের সাথে আমাদের সম্পর্ক এবং আমাদের সফলতা আচরণের দ্বারা কিভাবে নির্ধারিত হচ্ছে তা বুঝতে হবে। আবারও প্যারিসের ওই যুবকের দিকে তাকাও। কিছুটা দুশ্চিন্তা এবং নিরাপত্তাহীনতার বোধের কারণে ভাষা শেখার ক্ষেত্রে করা ভুলের প্রতি সে রক্ষণাত্মক সাড়া বা প্রতিক্রিয়া দেখিয়েছিল। এটা তার ভাষা শিক্ষণকে কঠিন করে তুলেছিল, যার ফলে সে বেশি মানুষের সাথে সাক্ষাৎ করা তার জন্য কঠিন হয়ে উঠেছিল। আর এর কারণে সে নিজেকে একাকী ভাবত। নিরাপত্তাহীনতার বোধই মানুষকে তার নিকট থেকে দূরে ঠেলে দিয়েছে। আমরা যদি শত্রুতার মনোভাব পোষণ করি, তবে অন্যরাও এমন অনুভূতি পোষণ করার ক্ষেত্রে উৎসাহিত হবে। আমরা যদি রক্ষণাত্মক হই, অন্যরাও রক্ষণাত্মক হবে। ওই যুবকের নেতিবাচক আচরণ তাকে বদ্ধ করে রেখেছিল। অন্যদিকে যুবতীর আচরণে ইতিবাচক মাত্রা প্রকাশ পেয়েছিল। সে ভাষা শিখতে এবং লোকজনের সাথে সাক্ষাতে সক্ষম। এর সবকিছুই তার মেজাজ ও শক্তি ক্ষমতার মাত্রাকে উচ্চকিত করেছিল, যা তাকে অন্যদের কাছে আরো আকর্ষণীয় এবং হৃদয়গ্রাহী করে তুলেছিল। আচরণ নানা ধরনের হতে পারে, কিন্তু আমরা সাধারণত এটাকে শ্রেণীভুক্ত করি নেতিবাচক ও সংকীর্ণ অথবা ইতিবাচক ও বিস্তৃত হিসেবে। যারা নেতিবাচক আচরণের, তারা সাধারণত জীবনের প্রতি ভয় শঙ্কার অবস্থান থেকে পরিচালিত হন। তারা যা দেখেন ও যে অভিজ্ঞতা অর্জন করেন অসচেতনভাবে তাকে সীমাবদ্ধ করতে চান। আর যাদের আচরণ ইতিবাচক, তারা সাধারণত ভয় ও সংজ্ঞাহীন অ্যাপ্রোচের হয়ে থাকে। তারা নতুন ধারণা, অভিজ্ঞতা ও আবেগের প্রতি উদার ও উন্মুক্ত হন। আচরণ যদি আমাদের চোখের লেন্সের মতো হয়, তবে নেতিবাচক আচরণ এই লেন্সের রন্ধ্র বা ফাঁককে সংকুচিত করে ফেলে। আর এই ইতিবাচক আচরণ যতটা সম্ভব এই রন্ধ্র বা ফাঁককে বিস্তৃত করে। আমরা এই দুই মেরুর মধ্যে ঘুরপাক খেতে পারি, তবে সাধারণত আমরা বদ্ধ অথবা উন্মুক্ত লেন্সের মাধ্যমে বিশ্বকে দেখে থাকি। মানব প্রকৃতির শিক্ষার্থী হিসেবে তোমাকে দুটি কাজ করতে হবে। প্রথমত, নিজের আচরণের বিষয়ে এবং কিভাবে তা তোমার ধারণা অনুমানকে প্রভাবিত করে সেই সম্পর্কে সতর্ক হতে হবে। তোমার দৈনন্দিন কাজে এটা পর্যবেক্ষণ করা কঠিন, কারণ এগুলো তোমার খুবই কাছে, এগুলো খুবই দ্রুত ঘটে যায়। তবে আমাদের ক্রিয়াকর্মের মধ্যে এটার উপর নজর রাখার কিছু পন্থা আছে। কোনো মানুষ যখন চোখের আড়াল হয়ে যায়, তখন তুমি তাদের কিভাবে মূল্যায়ন করো তার মাধ্যমে এটা দেখতে পারো। তুমি কি খুব দ্রুত তাদের নেতিবাচক গুণাবলী অথবা বাজে মন্তব্যের ওপর ফোকাস করো, নাকি তাদের ত্রুটিকে তুমি উদার এবং ক্ষমা সুন্দরভাবে দেখো? তুমি প্রতিকূলতা অথবা প্রতিরোধকে মোকাবেলা করার ক্ষেত্রে তোমার আচরণের নির্দিষ্ট লক্ষণগুলো দেখবে। কোনো ভুল ভ্রান্তি হলে তুমি কি খুব দ্রুত তা ভুলে যাও, অথবা তোমার উপর কিছু ঘটার জন্য কি তুমি স্বভাবজাতভাবে অন্য কাউকে দায়ী করো? তুমি কি কোনো পরিবর্তনকে ভয় করো? তুমি কি রুটিন মাফিক চলো এবং অপ্রত্যাশিত অথবা অস্বাভাবিক কিছুকে এড়িয়ে যাও? কেউ তোমার ধারণা এবং অনুমানকে চ্যালেঞ্জ করলে তুমি কি উঠে দাঁড়াও? মানুষ তোমার প্রতি কিভাবে সাড়া দেয় তার লক্ষণগুলো দেখো, বিশেষ করে অবাচনিক পন্থায়। তোমার উপস্থিতি কি তাদেরকে নার্ভাস অথবা রক্ষণাত্মক করে তোলে? তোমার জীবনে যারা মা বাবার ভূমিকা পালন করে, তুমি কি তাদেরকে আকৃষ্ট করতে পারো? তোমার নিজস্ব আচরণ গঠন করার ক্ষেত্রে একবার যদি তুমি ভালো বোধ করো, সেটা ভালো বা মন্দ যাই হোক, তা পরিবর্তন করার ক্ষমতা তোমার আছে। এটা তুমি আরো বেশি ইতিবাচক করতে পারো। দ্বিতীয়ত, তোমার আচরণের ভূমিকা সম্পর্কে শুধু সচেতন হলেই হবে না, বরং তোমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে পরিস্থিতি পরিবর্তন করার ক্ষেত্রে তোমার আচরণের উচ্চ ক্ষমতা আছে। তুমি অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত কোনো খেলার দাবার গুটি নও। তুমি একজন সক্রিয় খেলোয়াড় যে ইচ্ছা অনুযায়ী টুকরোগুলো সরাতে পারো এবং নিয়মগুলো আবার লিখতে পারো। তোমার স্বাস্থ্য অধিকাংশই তোমার আচরণের ওপর নির্ভরশীল। উত্তেজনা অনুভব করা এবং অ্যাডভেঞ্চারের প্রতি উন্মুক্ত হওয়ার মাধ্যমে তুমি তোমার ভেতরে সংরক্ষিত এমন শক্তি প্রকাশ করো যার সম্পর্কে তোমার কোনো পূর্ব ধারণা ছিল না। মন ও দেহ এক, এবং তোমার চিন্তা তোমার শারীরিক প্রতিক্রিয়াকে প্রভাবিত করে।
নির্ভেজাল ইচ্ছা ও তীব্র আকাঙ্ক্ষার মাধ্যমে তুমি দ্রুত শারীরিক অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠতে পারো। তুমি স্থির বুদ্ধিমত্তা এবং সহজাত সীমাবদ্ধতা নিয়ে জন্ম লাভ করনি। তোমার ব্রেনকে একটা অলৌকিক অঙ্গ হিসেবে দেখো, যা ডিজাইন করা হয়েছে ক্রমাগত শেখা এবং উন্নতি করার জন্য, একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত। তোমার ব্রেইনের সমৃদ্ধ স্নায়বিক সংযোগ এবং তোমার সৃজনশীল ক্ষমতা হলো এমন কিছু যা একটা স্তর পর্যন্ত বিকশিত হয়ে তোমাকে নতুন অভিজ্ঞতা ও ধারণার প্রতি উন্মুক্ত করে। সমস্যা ও ব্যর্থতাকে শেখার এবং নিজেকে শক্ত করার উপর হিসেবে দেখে, নিজেকে শক্ত করার উপায় হিসেবে দেখে। অধ্যবসায়ের মাধ্যমে তুমি যে কোনো লক্ষ্যে পৌঁছাতে পারো। মানুষ তোমার সাথে যেভাবে আচার আচরণ করছে তা তোমার নিজের আচরণ থেকেই উৎসারিত। বিষয়টা এভাবে দেখো, নিজের আচরণকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো। ইচ্ছা শক্তির ভূমিকা অতিরঞ্জিত করতে ভয় পেও না। এটি একটি উদ্দেশ্যমূলক অতিরঞ্জন। তোমার আচরণ গঠনই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি, এবং এটাকে শুধু ভাগ্যের উপর ছেড়ে দিও না। সংকীর্ণ নেতিবাচক আচরণ। জীবন সহজাতভাবেই বিশৃঙ্খল এবং অনিশ্চিত। মানবপ্রাণী অনিশ্চয়তায় ভালোভাবে সাড়া দেয় না। যে সকল মানুষ দুর্বল, তারা সাধারণত জীবনের প্রতি এমন আচার আচরণ গ্রহণ করে যা তাদের অভিজ্ঞতাকে সংকীর্ণ করে তোলে। তারা এটা করে যাতে অপ্রত্যাশিত ঘটনার সম্ভাবনা হ্রাস পায়। এই নেতিবাচক এবং সংকীর্ণ আচরণ বেশিরভাগ ক্ষেত্রেই শৈশবকাল থেকে আসে। কিছু কিছু শিশু ভয়ের বা ভীতিজনক কিছুর মুখোমুখি হতে স্বস্তি বোধ করে না। তাদের যা কিছু দেখতে ও অভিজ্ঞতা অর্জন করতে হবে তাকে সংকীর্ণ করে তুলতে তারা নানা ধরনের মানসিক কৌশল বিকশিত করে। তারা অন্যদের দৃষ্টিভঙ্গি বাহিরে রাখতে বিস্তৃত প্রতিরক্ষা তৈরি করে। ধীরে ধীরে তারা আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে তারা খারাপ কিছু ঘটবে বলে ধারণা নেয়। তাদের লক্ষ্য, উদ্দেশ্যগুলো ধারণা অনুমানের উপর নির্ভরশীল। বয়স বাড়ার সাথে সাথে তাদের এই মনোভাব আরও বেশি সংকীর্ণ ও সুরক্ষিত হয় এবং যে কোনো ধরনের মানসিক বৃদ্ধিকে প্রায় অসম্ভব করে তোলে। এই আচরণগুলোর নিজস্ব অন্তর্ঘাতমূলক মাত্রা রয়েছে। এই শ্রেণীর মানুষগুলো অন্যদেরকেও একই ধরনের নেতিবাচক আবেগপ্রবণ করে তোলে, যা তাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। মানুষের সম্পর্কে তাদের নিজস্ব বিশ্বাসকে সমর্থন ও অনুমোদন করতে সাহায্য করে। তারা নিজেদের ক্রিয়াকর্ম কী ধরনের ভূমিকা রাখে তা এবং প্রায় তারা নিজেরা কিভাবে নেতিবাচক প্রতিক্রিয়ার প্ররোচক হয় তা দেখতে পায় না। তারা শুধু দেখতে পায় যে মানুষ তাদের হয়রানি করছে অথবা দুর্ভাগ্য তাদের আচ্ছন্ন করে রেখেছে। মানুষকে দূরে ঠেলার মাধ্যমে তারা জীবনের সফলতা অর্জনকে দ্বিগুণ করে তোলে। এভাবে তারা নিজেরা একাকী হয়ে যায় এবং একাকিত্ব তাদের মনোভাব বা আচরণকে আরো খারাপ করে তোলে। তারা একটি দুষ্ট চক্রের জালে আবদ্ধ হয়ে যায়। সংকীর্ণ আচরণের 5টি ফর্ম নিচে তুলে ধরা হলো। নেতিবাচক আবেগের একটি বাধ্যতামূলক শক্তি থাকে। ক্রোধান্বিত ব্যক্তি সন্দেহ, গভীর নিরাপত্তাহীনতা, অসন্তুষ্টি ইত্যাদির প্রতি বেশি আবেগপ্রবণ হয়। সুতরাং এ জাতীয় মানুষের মধ্যে আমরা এই ধরনের নেতিবাচক আবেগের সংমিশ্রণ দেখতে পাই এবং তাদের এক একটি আবেগ অন্যটিকে ছাড়িয়ে যায়। তোমার লক্ষ্য হলো নিজের ভেতরে সুপ্ত ও দুর্বলভাবে থাকা এই ধরনের আবেগের লক্ষণগুলো চিহ্নিত করা, তার স্বীকৃতি দেওয়া এবং সেগুলোকে নির্মূল করা। এগুলো কিভাবে অন্যদের মাঝে আরো শক্তিশালীভাবে কাজ করে তা দেখা, তাদের দৃষ্টিভঙ্গিকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করা এবং এই ধরনের আচরণের মানুষকে সেভাবে সামাল দিতে হয় তা শেখাই হলো তোমার লক্ষ্য। শত্রুভাবাপন্ন আচরণ বা মনোভাব। কিছু শিশু ছোটবেলা থেকেই শত্রুতামূলক আচরণ ও মনোভাব প্রদর্শন করে। তারা স্তন্যপান এবং পিতামাতার কাছ থেকে প্রাকৃতিকভাবে আলাদা হওয়াকে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে দেখে। অন্যান্য বাচ্চাদের যেসব পিতামাতা শাস্তি ও আঘাত করতে পছন্দ করে তাদেরকে সামাল দিতে হয়। দুই ক্ষেত্রেই একটি শিশু বাইরের বিশ্বকে দেখে শত্রুতার দ্বারা পরিপূর্ণ হিসেবে এবং সে নিজেও ধীরে ধীরে শত্রুতামূলক মনোভাবাপন্ন হয়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে তারা অন্যদের মধ্যে ক্ষোভ ও হতাশাকে উদ্দীপ্ত করতে পারদর্শী হয়ে ওঠে, যা তাদের নিজস্ব মনোভাবকে ন্যায্যতা দেয়।
দেখো, মানুষ তো আমার বিরুদ্ধে, তারা আমাকে অপছন্দ করে এবং কোনো কারণ ছাড়াই তারা আমার বিরুদ্ধাচরণ ও অপছন্দ করে। সম্পর্কের ক্ষেত্রে শত্রু মনোভাবাপন্ন স্বামী সবসময় তার স্ত্রীকে সন্দেহ করে যে সে হয়তো তাকে ভালোবাসে না। যদি স্ত্রী এটার প্রতিবাদ করে এবং রক্ষণাত্মক হয়ে ওঠে, তবে স্বামী স্ত্রীর এই লক্ষণগুলোকে সত্যকে ধামাচাপা দেওয়ার প্রবণতা হিসেবে ধরে নেয়। আর যদি স্ত্রী ভয়ে চুপ করে থাকে, তবে স্বামী মনে করে যে তার ধারণাই ঠিক। এমতো অবস্থায় স্ত্রী বিভ্রান্তিতে পতিত হলে সেও স্বামীর প্রতি শত্রুতামূলক মনোভাব পোষণ করা শুরু করবে। এই আচরণ বা মনোভাব সম্পন্ন মানুষের সুপ্ত শত্রুতামূলক মনোভাবের উদ্দীপিত করতে আরো অনেক সূক্ষ্ম কৌশল থাকে। তারা একটি প্রকল্পে খারাপ সময়ে নিজেদের সহযোগিতা হুট করে প্রত্যাহার করে নেয়, সর্বদা দেরি করে, ভালোভাবে কাজ করে না এবং ইচ্ছাকৃতভাবে একটি প্রতিকূল ধারণা তৈরি করে, কিন্তু প্রতিক্রিয়া উজ্জীবিত করার ক্ষেত্রে নিজেদের কোনো রকম ভূমিকা দেখতে পায় না। তারা যা কিছুই করুক না কেন, তাতে শত্রুতামূলক মনোভাব প্রকাশ পায়। যেমন তারা যেভাবে কথা বলে এবং উস্কানি দেয়, তাদের কৌতুকের অন্তর্নিহিত স্বর, লোভ, যার মাধ্যমে তারা মনোযোগ দাবি করে, অন্যকে সমালোচনা করা ও তাদের ব্যর্থ হতে দেখার মাধ্যমে তারা যে আনন্দ পায়, এর সবকিছুতে শত্রুতামূলক মনোভাব প্রকাশিত হয়। এসব পরিস্থিতিতে লোকজন কিভাবে প্রদান্বিত হয় তা দেখে তুমি সহজেই তাদের চিহ্নিত করতে পারো। তাদের জীবন, লড়াই, সংগ্রাম, বিশ্বাসঘাতকতা ও অত্যাচারে পূর্ণ এবং এগুলো তাদের থেকে উদ্ভূত নয়। অন্তত এভাবেই তারা নিজেদের জীবনকে বর্ণনা করে। সংক্ষেপে, তারা নিজেদের শত্রুতামূলক অনুভূতিকে অন্যদের ওপর উপস্থাপন করে। তাদের জীবনের লড়াই হলো নিজেদের নির্যাতিত অনুভব করা এবং প্রতিশোধের আকাঙ্ক্ষা পরায়ণ হওয়া। এই ধরনের মানুষ ক্যারিয়ারের সমস্যায় পড়ে। তাদের ক্রোধ এবং শত্রুতার মনোভাব যখন তখন জ্বলে ওঠে। এই কারণে তারা সবসময় অভিযোগকারী এবং সবকিছুর জন্য অন্যকে দোষারোপের মনোভাবাপন্ন হয়। যদি তুমি নিজের মধ্যে এমন আচরণ বা মনোভাবের লক্ষণ লক্ষ্য করো, তবে এ জাতীয় আত্মসচেতনতাই হবে এই থেকে পরিত্রাণের বড় পদক্ষেপ। তুমি একটি সাধারণ পরীক্ষা করতে পারো। যেসব মানুষের সাথে প্রথমবারের মতো সাক্ষাৎ করো অথবা যাদের সম্পর্কে খুব কম জানো, তাদের কাছে নানা ধরনের ইতিবাচক চিন্তা ভাবনা সহ হাজির হও। যেমন, আমি তোমাদেরকে ভালোবাসি, তারা দেখতে অনেক স্মার্ট, ইত্যাদি। এগুলো কিছুই মুখে বলবে না, কিন্তু যতটা সম্ভব এই ধরনের আবেগ অনুভব করবে। যদি তারা শত্রুতার মনোভাব নিয়ে সাড়া দেয় অথবা প্রতিরোধমূলক হয়, তবে পৃথিবী সত্যি তোমার বিরুদ্ধে বলে ধরে নেবে। কিন্তু তুমি তাদের ভেতর এই নেতিবাচক আচরণের দূরবর্তী লক্ষণও হয়তো দেখতে পাবে। বরং তুমি বিপরীত মনোভাবই দেখবে। তারপরও শত্রুতামূলক কোনো ক্রীড়া প্রতিক্রিয়া হলে জেনে রাখবে তার উৎস পরিষ্কারভাবে তুমি নিজেই। এই ধরনের মানুষের সাথে মেলামেশার ক্ষেত্রে তাদের প্রত্যাশা অনুযায়ী কখনো বৈরিতা প্রদর্শন করবে না, বরং যতটা সম্ভব চেপে রাখবে। তোমার নিরপেক্ষতা বজায় রাখবে। এটি তাদেরকে বিভ্রান্ত করবে এবং তাদের শত্রুতার মনোভাব তারা সাময়িকভাবে হলেও চেপে রাখতে বাধ্য হবে। তারা তোমাকে তাদের আচরণ খাওয়াতে চাইবে, তবে তুমি কখনো তাদের ফাঁদে পা দেবে না এবং আগুনে ঘি ঢালার কাজ করবে না। উদ্বেগ, উদ্বিগ্ন আচরণ, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করুক না কেন, তারা সবসময় তাতে সমস্যা ও বাধার আশঙ্কা করে থাকে। মানুষের কাছে প্রায় তারা সমালোচনা অথবা এমনকি বিশ্বাসঘাতকতার আশঙ্কাও করে থাকে। ঘটনা ঘটার আগেই এসব তাদের মধ্যে বিপুল পরিমাণে উদ্বেগের জন্ম দেয়। তারা মূলত যে ভয়টি করে তা হলো পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারানোর ভয়। তাদের সমাধান হলো যা ঘটতে পারে তার সীমাবদ্ধ করা এবং তাদের বিশ্বকে সংকীর্ণ করে তোলা। এর অর্থ হলো তারা যেখানে যায় অথবা যা করার প্রচেষ্টা চালায় তা সীমাবদ্ধ করে ফেলে। সম্পর্কের ক্ষেত্রে তারা সূক্ষ্মভাবে পারিবারিক রীতিনীতি ও অভ্যাসে কর্তৃত্ব করে। তাদেরকে ভঙ্গুর এবং অতিরিক্ত সতর্ক মনোযোগী মনে হয়। তারা মনে করে এতে লোকজন তাদের সমালোচনা করা থেকে বিরত থাকবে। সবকিছুই তাদের চাহিদা অনুযায়ী হবে বলে তারা প্রত্যাশা করে। কর্মক্ষেত্রে তারা সাধারণত ভয়ঙ্কর পারফেকশনিস্ট এবং সবকিছুর খুঁটিনাটি দেখতে চায়। কার্যত তারা সবকিছুর শীর্ষে নিজেকে রাখার চেষ্টা করে। নিজের সাথেই অন্তর্ঘাতমূলক কার্যক্রম করে বসে। নিজের স্বস্তিদায়ক বলয়ের বাইরে আসলেই তারা অস্বাভাবিকভাবে খিটখিটে হয়ে যায়। তারা যেসব জায়গায় কর্তৃত্ব করতে পারে, যেমন নিজের ঘর ও সম্পর্কের বাইরে, এই প্রবণতা প্রকাশ করে। কিছু কিছু সময় নিয়ন্ত্রণের জন্য তারা ভালোবাসা ও উদ্বিগ্ন হওয়ার ভান ধরে। 1921 সালে 39 বছর বয়সে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের পোলিও হয়েছিল। এমতো অবস্থায় তার মা ছাড়া তার জন্য অনেক কিছু সীমাবদ্ধ করে ফেলেন, এমনকি
তিনি রুজভেল্টকে বাড়ির একটি রুমে আবদ্ধ করে রাখলেন। এতে তার রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়ে। তাকে রাজনীতি ছাড়তে হতে পারে বলে আশঙ্কা দেখা দেয়। রুজভেল্টের স্ত্রী ছিলেন এলিনর। তিনি রুজভেল্টকে খুব ভালো করে জানতেন। রুজভেল্ট যা চাইতেন এবং তার যা প্রয়োজন ছিল তা হলো তাকে ধীরে ধীরে তার পুরনো জীবনের সদৃশ কিছুতে ফিরিয়ে নিতে হবে। এই নিয়ে শাশুড়ি ও ছেলের বউয়ের মধ্যে দ্বন্দ্বের উদ্ভব হলো। তবে এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত এলিনর জয়ী হলেন। রুজভেল্টকে প্রায় অসহায় অকার্যকর করে ফেলার বন্দোবস্ত করে ফেলেছিলেন তার মা। মূলত স্বাভাবিক স্নেহমমতার ভুলে তিনি তার সন্তানের উপর কর্তৃত্ব করতে চেয়েছিলেন এবং এটা করেছিলেন তার উদ্বিগ্ন আচরণের কারণে। তবে ভালোবাসার আড়ালে তিনি তার উদ্বিগ্ন আচরণকে ঢেকে রাখতে সমর্থ হয়েছিলেন। যদি তুমি নিজের মধ্যে এই ধরনের প্রবণতা লক্ষ্য করো, তবে তোমার জন্য মহা ঔষধ হলো তোমার শক্তি ক্ষমতাকে কাজে বিনিয়োগ করতে হবে। তোমার মনোযোগকে বহির্মুখী কোনো প্রকল্পে নিবদ্ধ করার মাধ্যমে এর প্রভাবকে শান্ত করতে পারো। সবকিছু একেবারে নিখুঁত হতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার এমন প্রবণতার লাগাম টেনে ধরতে পারবে। ততক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রয়োজনীয়তাকে নিয়ন্ত্রণ করে উৎপাদনশীল করতে পারবে। লোকজনের অভ্যাসের সাথে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করো। নিজেকে উন্মুক্ত বা উদার করো। এটা তোমাকে দেখাবে তোমার নিয়ন্ত্রণ শিথিল হওয়ার ভয় পাবার কোনো কারণ নেই। এসব পরিস্থিতি তুমি ভয় পাও ইচ্ছাকৃতভাবে, সেসব পরিস্থিতির মুখোমুখি হও। তুমি আবিষ্কার করতে পারবে যে তোমার ভয়টা আসলে অতিরঞ্জিত বা বাড়াবাড়ি। তোমার সুশৃঙ্খল জীবনে কিছুটা বিশৃঙ্খলার সাথে পরিচয় করিয়ে দিচ্ছ। অন্যদের উদ্বেগ আতঙ্ক যেন কোনোভাবেই তোমাকে সংক্রমিত করতে না পারে। তাদের শৈশবের উদ্বেগ আতঙ্ক প্রশমিত করার চেষ্টা করো। যদি তুমি তাদের মধ্যে প্রশান্তি সঞ্চারিত করতে পারো, তাহলে তোমার মুখের কথার চেয়ে আচার আচরণ তাদের উপর বেশি প্রভাব ফেলবে। পরিহারকারী আচরণ বা মনোভাব। এই ধরনের আচরণ বা মনোভাবের ব্যক্তিরা বিশ্বকে দেখে তাদের নিরাপত্তাহীনতার লেন্স দিয়ে। তারা সাধারণত নিজের যোগ্যতা ও বুদ্ধিমত্তার ব্যাপারে সন্দেহপ্রবণ বা দ্বিধাগ্রস্ত। শিশুরা যেমন তাদের কোনো প্রচেষ্টা ভাইবোনদের ছাড়িয়ে গেলে অস্বস্তি বোধ করে এবং এর কারণে অন্য ভাইবোনদের থেকে সে আলাদা হয়ে যেতে পারে বলে আশঙ্কা করে, তেমনি আর কি। যে কোনো ধরনের ভুল অথবা সম্ভাব্য মন্দ ব্যবহার সম্পর্কে তারা খারাপ বোধ করে। তারা জীবনে সবচেয়ে বেশি যে বিষয়টিতে ভয় বা আতঙ্কগ্রস্ত হয়েছিল তা হচ্ছে তাদের সম্পর্কে তাদের পিতামাতার বিচার বিবেচনা বা মূল্যায়ন। বয়স বাড়ার সাথে সাথে তাদের জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় যে কোনো ধরনের দায়িত্ব অথবা চ্যালেঞ্জকে পরিহার করা বা এড়িয়ে চলা। এর কারণে তাদের আত্মমর্যাদা বোধ ঝুঁকিতে পড়ে এবং এভাবেই তাদেরকে বিচার বিবেচনা করা হয়। তারা মনে করে যদি তারা জীবনে বেশি চেষ্টা না করে তবে তারা ব্যর্থ বা সমালোচিত হবে না। এটি তাদের জীবনের নিয়মে পরিণত হয় এবং এই নিয়ম অনুসরণ করতে গিয়ে তারা সব সময় সচেতন অথবা অসচেতনভাবে এড়িয়ে যাবার পথ খোঁজে। তারা শুরুতেই কোনো কর্ম ত্যাগ করা বা পরিবর্তন করার কারণ খোঁজে বা খুঁজে পায়। ঠিক একইভাবে কোনো সম্পর্কেও ছেদ টানে। কোনো প্রকল্পের মাঝামাঝি সময়ে দেখা যাবে তারা হঠাৎ করে কোনো অসুস্থতার কারণ দেখিয়ে তা পরিত্যাগ করবে। তারা সব ধরনের মনস্তাত্ত্বিক ব্যাধিপ্রবণ। এই ধরনের মানুষ মদ্যপানে আসক্ত হয় কিংবা অন্য কোনো ধরনের নেশায় আসক্ত হয়ে পড়ে। তারা সব সময় সঠিক সময়ে গাড়িতে চড়তে ব্যর্থ হয়। নেশায় আসক্ত হওয়ার জন্য তারা তাদের শৈশবের খারাপ স্মৃতিকে বা খারাপভাবে বেড়ে ওঠাকে দায়ী করে। তারা সব সময় এমন কথা বলবে যে যদি তারা মদ্যপানে আসক্ত না হতো তবে বিখ্যাত লেখক অথবা উদ্যোক্তা হতে পারত। তাদের অন্য আরেকটি কৌশল হলো সর্বদা সময় নষ্ট করা এবং কোনো কাজ খুব দেরিতে শুরু করা। এই দেরির জন্য তারা সর্বদা একটি খোরাক অজুহাত খাড়া করে রাখে। তারপর ওই কাজের মাঝামাঝি মানের ফলাফলের জন্য আর তাদের দায়ী করা যায় না। এই শ্রেণীর লোকেরা প্রতিশ্রুতিবদ্ধ হওয়াকে কঠিন মনে করে, অর্থাৎ কোনো কিছুর জন্যই তারা অঙ্গীকারবদ্ধ হয় না। এর জন্য তারা হয়তো জুৎসই একটা কারণ দেখিয়ে দেবে। তারা যদি কোনো কাজে নিয়োজিত থাকে অথবা কোনো সম্পর্কে আবদ্ধ থাকে তবে তাদের ভুল ত্রুটি খুব সহজেই অন্যদের কাছে স্পষ্ট হয়ে যায়। তারা কোনো কাজের সফলতার ব্যাপারে সর্বদা আতঙ্কে থাকে, কারণ সফলতা আসলে তাদের ঘাড়ে আরো দায়িত্ব চাপতে পারে, যেটাকে তারা বেশি ভয় করে। সফলতা তাদের শৈশবের ভাইবোনদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার এবং ছাড়িয়ে যাওয়ার অনুভূতিকে জাগ্রত করে। ঘন ঘন ক্যারিয়ার পরিবর্তন করা এবং স্বল্পস্থায়ী সম্পর্কে আবদ্ধ থাকার মানসিকতা দেখে তুমি এই শ্রেণীর লোকেদের সহজেই চিনতে পারবে। সফলতার ব্যাপারে প্রচেষ্টারত তাদের আপাত নিরীহ ও পবিত্র ভাব ধরে তারা তাদের সমস্যার উৎসকে ঢেকে রাখতে পারে। মাঝে মধ্যে তারা নিজেদেরকে মহৎ আশীর্বাদী হিসেবে উপস্থাপন করতে পারে।
এমন ধারণা প্রচার করতে পারে যা কখনো পাস হবে না, কিন্তু এটা তাদের সাধুভাব উপস্থাপন করতে সাহায্য করে। তাদের বাইরের এই সাধুতা দেখে বোকা হবেন না, বরং তাদের কার্যক্রম দেখুন। দেখবেন কোনো কাজ তারা ঠিকমতো সম্পাদন করতে পারে নাই, বড় বড় প্রকল্পের কথা বললেও তা কখনো শুরু করতে পারেনি, আর এর জন্য তারা সর্বদা ভালো কোনো অজুহাত দাঁড় করাবে। তুমি যদি নিজের মধ্যে এই মনোভাবের চিহ্ন লক্ষ্য করো, তবে খুব ছোট আকারে হলেও একটি প্রকল্প গ্রহণ করো। ব্যর্থতার সম্ভাবনাকে আলিঙ্গন করে এটিকে সম্পূর্ণ করার পথে নিয়ে যাও। যদি তুমি ব্যর্থ হও, তবে তুমি ব্যর্থতার এই ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবে, কারণ তুমি আগেই তা আজ করতে পেরেছিলে। তুমি যেমনটি কল্পনা করেছিলে, এই ব্যর্থতা তোমাকে তত বেশি ক্ষতি করতে পারবে না। তোমার আত্মমর্যাদা বা নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে, কারণ তুমি শেষ পর্যন্ত চেষ্টা করেছো এবং প্রকল্পটি শেষ করেছো। একবার তুমি ব্যর্থতার ভয়কে জয় করতে পারলেই অগ্রগতি লাভ করা সহজ হয়ে যাবে। আর সফল হলে তো কোনো কথাই নেই, তা সে যেভাবেই হোক সব ভালো হয়ে যাবে। তুমি যদি কারো মাঝে এই ধরনের আচরণ বা মনোভাব দেখতে পাও, তবে তাদের ব্যাপারে সতর্ক হয়ে যাবে। তাদের সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সতর্ক হবে, কারণ সব কাজের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়ে দুঃসময়ে তারা ছেড়ে চলে যাবে। আর যদি কোনো ব্যর্থতা আসে, তবে তার জন্য তারা তোমাকেই দায়ী করবে। যে কোনো মূল্যেই হোক, তাদের এই নেতিবাচক আচরণ থেকে উদ্ধার করার চেষ্টা করার লোভ থেকে নিজেকে সংবরণ করো। পরিত্যাগ বা বর্জনের খেলায় তারা খুবই পারদর্শী। হতাশাজনক আচরণ বা মনোভাব। শিশুকালে এই শ্রেণীর লোকেরা পিতামাতার কাছ থেকে ভালোবাসা বা স্নেহ মমতা পায়নি, অথবা এমন অনুভূতি তাদের মধ্যে ছিল না। অসহায় শিশুদের জন্য পরবর্তী জীবনে এটা ভাবা খুবই সহজ যে তাদের পিতামাতা সন্তান লালন পালনের ক্ষেত্রে খুব বেশি ভালো ছিল না। তাদের পিতৃত্ব বা মাতৃত্বের ভালোবাসায় ত্রুটি ছিল। আর যদি তারা ঠিকমতো ভালোবাসা স্নেহ মমতা পেয়েও থাকে, তবে তা পরবর্তী জীবনেও আশা করে। সুতরাং তাদের প্রতিরক্ষা হয় নেতিবাচক বিচার বিবেচনাকে অন্তর্মুখী করা এবং কল্পনা করা যে তারা বোধহয় ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। এজন্য হয়তো তাদের নিজের মধ্যেই কোনো সমস্যা আছে। এই শ্রেণীর লোকেরা বাস্তবে ভালোবাসা না পাওয়ার কল্পনায় তা কামনা করে। তারা কল্পনা করে তাদের পিতামাতা শক্তিশালী ও যোগ্য। এই কল্পনাগুলো ঘটে অসচেতনভাবে, তবে নিজেকে মূল্যহীন ভাবার এই বোধ তাদের সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়ায়। তারা কে, এই ভাবনা তাদের গভীরভাবে লজ্জা দেয়। প্রাপ্তবয়স্ক হিসেবে কোনো অভিজ্ঞতার মধ্যে তারা আগে বিসর্জন, ক্ষতি এবং দুঃখের কথা ভাববে। তারা তাদের চারপাশের সবকিছুকে দেখবে হতাশাজনক হিসেবে। বিশ্বের যা কিছু অন্ধকার বা মনমরা, তারা তার প্রতি সুপ্তভাবে আকৃষ্ট হবে। এইভাবে চিন্তা করার কারণে তাদের মধ্যে যে হতাশাবোধ উৎপন্ন হয়, তা তাদের নিয়ন্ত্রণে থাকে। তারা এই বলে নিজেদের সান্ত্বনা দেয় যে পৃথিবীটি একটি নিরানন্দের জায়গা। তারা সারা জীবন ধরে একটি কৌশল নিয়ে চলে, তা হলো তারা সময় সময় নিজেকে জীবন ও মানুষের কাছ থেকে সরিয়ে নেয়। এই কৌশল এমনভাবে কাজ করে যে এটা একই সাথে তাদের হতাশাবোধকেও খাওয়াবে, আবার নিজেকে ট্রমার অভিজ্ঞতা থেকেও রক্ষা করবে। এই শ্রেণীর লোকেরা অন্যকে আঘাত করার সুপ্ত প্রয়োজন অনুভব করে। বিশ্বাসঘাতকতা অথবা সমালোচনার ব্যবহার উৎসাহিত করার মাধ্যমে যা তাদের হতাশাবোধকে প্রতিপাদন করে। তারা যদি কোনো সফলতা লাভ করে, তবে ভাবে এটার জন্য তারা যোগ্য নয় এবং এটা তাদেরকে অন্তর্ঘাতী করে তোলে। তারা তাদের কাজে বাধা তৈরি করবে অথবা সমালোচনাকে ক্যারিয়ার অব্যাহত না রাখার অর্থ হিসেবে ধরে নেবে। হতাশাগ্রস্ত শ্রেণী তাদের সংবেদনশীল স্বভাব প্রকৃতি দিয়ে অনেক সময় লোকজনকে আকৃষ্ট করতে পারে। তাদের সহায়তা করার আকাঙ্ক্ষার প্রত্যাশাকে তারা উদ্দীপ্ত করতে পারে, কিন্তু যেই তারা সহায়তা করতে এগিয়ে আসার ইচ্ছা প্রকাশ করবে, সেই তাদের এই শ্রেণীর লোকেরা সমালোচনা করা ও আঘাত দেওয়া শুরু করবে। তারা আবারও নিজেদেরকে গুটিয়ে নেবে। তাদের এই এগিয়ে আসা এবং নিজেকে গুটিয়ে নেওয়ার বিষয়টি দ্বিধার সংকট তৈরি করে, কিন্তু একবার তাদের সাথে জড়িত হলে নিজেদেরকে অপরাধী ভাবা ছাড়া বিচ্ছিন্ন করা কঠিন। কারণ জীবনে তাদের উপস্থিতি তাদেরকেও হতাশাগ্রস্ত করে তোলে। আমাদের সবারই হতাশাগ্রস্ত প্রবণতা ও মুহূর্ত থাকে। এগুলো সামাল দেওয়ার সর্বোত্তম উপায় হলো এগুলোর বিষয়ে সতর্ক হওয়া। এগুলো আমাদের শারীরিক ও মানসিক উপায়কে ধীর করতে বাধ্য করে, শক্তিকে হ্রাস করে এবং পরিশেষে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য করে। তবে হতাশাজনক চক্র ইতিবাচক উদ্দেশ্যকেও কিছু সাহায্য করে। তাই সমাধান হলো এর উপকারিতা এবং সাময়িক গুণাবলী উপলব্ধি করতে হবে। আজ যে হতাশা আছে তা এক সপ্তাহ পরে থাকবে না এবং এটা তুমি দূর করতে পারবে। যদি সম্ভব হয়, তোমার এনার্জির মাত্রা বাড়ানোর পথ খুঁজে বের করো, যা তোমাকে শারীরিকভাবে এই মেজাজ থেকে বের করে আনবে। বারবার হতাশাগ্রস্ত হওয়ার হাত থেকে
বাঁচার সর্বোৎকৃষ্ট উপায় হলো তোমার এনার্জিকে কাজে পরিণত করতে হবে। নিজেকে গুটিয়ে নেওয়া এবং একাকী হওয়া তোমার অভ্যাসে পরিণত হয়েছিল। এখন তোমার অস্বাভাবিক সংবেদনশীলতাকে বহির্মুখী করো এবং তোমার হতাশার অনুভূতিকে কাজে পরিণত করো। জীবনের সৌন্দর্য তুলে ধরার মাধ্যমে হতাশাগ্রস্ত ব্যক্তিকে কখনো তা থেকে বের করে আনার চেষ্টা করো না। এর পরিবর্তে এটাই ভালো যে মনমরা বা হতাশার অভিমত নিয়ে তাদেরকে চলতে দাও। তুমি বরং ধীরে ধীরে অতি সূক্ষ্মভাবে তাদের ইতিবাচক অভিজ্ঞতার দিকে তাদেরকে মনোযোগী করার চেষ্টা করো। সরাসরি চেষ্টার পরিবর্তে তোমার প্রচেষ্টায় তাদের মেজাজ ভালো হবে ও এনার্জি উন্নত হবে। অসন্তুষ্ট আচরণ বা মনোভাব এই শ্রেণীর লোকেরা অনুভব করে শিশু বয়সে তারা যথেষ্ট পরিমাণে পিতামাতার ভালোবাসা ও স্নেহ মমতা পায়নি। তারা সবসময় বেশি বেশি মনোযোগের কেন্দ্রবিন্দু হতে চায়। তারা সারা জীবন ধরে তাদের এই অসন্তুষ্টি ও হতাশা বয়ে বেড়ায়। তারা কখনো তাদের প্রাপ্য স্বীকৃতি পায় না। তারা মানুষের মুখের লক্ষণ দেখে সম্ভাব্য অসম্মান অথবা অবজ্ঞা বোঝার ক্ষেত্রে পারদর্শী। তারা সবকিছু নিজেদের সাথে সম্পর্কিত করে দেখে। যদি তাদের থেকে কারো কাছে কিছু বেশি থাকে তবে এটাকে তারা অবিচার বলে মনে করে। তারা যখন শ্রদ্ধা ও স্বীকৃতির অভাব অনুভব করে তখন রাগে ফেটে পড়ে না। তারা সাধারণত সতর্ক থাকে এবং তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। তাদের অভ্যন্তরে হৃদয় দগ্ধ হয়। তাদের মধ্যে বিচারবোধ শক্তিশালী হয়। তারা খুব সহজে ভোলে না। কিছু কিছু সময় তারা অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের মাধ্যমে অথবা পরোক্ষভাবে আক্রমণাত্মক হয়ে প্রতিশোধ গ্রহণ করে। যেহেতু তাদের ভেতর অবিচারের শিকার হওয়ার একটি ক্রমাগত অনুভূতি থাকে, সেহেতু তারা এটাকে বিশ্বের সামনে কল্পনা করে। সর্বত্র নিপীড়কদের দেখে। তারা প্রায় দমনপীড়নের শিকার এবং হতাশাবোধ অনুভব করে। যদি এই শ্রেণীর লোকেরা ক্ষমতা পায় তবে ক্ষমতা জাহির করে বেড়ায় এবং প্রতিহিংসা পরায়ণ হয়। অনেকেই তাদের ক্ষোভের বা অসন্তুষ্টির শিকার হয়ে ভিকটিমে পরিণত হয়। সাধারণভাবে অদ্যতা তাদের সঙ্গী হয়। কেউ স্বীকৃতি দিক আর না দিক, তারা নিজেদেরকে অন্যদের উপরে মনে করে। তারা তাদের মাথাটা খানিকটা উঁচু করে রাখে। তাদের মধ্যে একটা অবজ্ঞার চেহারা ফুটে ওঠে। বয়স বাড়ার সাথে সাথে তারা ছোট ছোট বিষয় নিয়ে দ্বন্দ্বে অবতীর্ণ হয়। সময়ের সাথে সাথে তাদের মধ্যে জমা হওয়া অসন্তুষ্টি বা ক্ষোভ তারা পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের তিক্ত আচরণ লোকজনকে দূরে ঠেলে দেয়। শেষ পর্যন্ত তারা তাদের মতো আচরণের লোকজনের সাথে মেশে এবং চলাফেরা করে। যদি তুমি নিজের ভেতর অসন্তুষ্ট বা ক্ষোভের প্রবণতা লক্ষ্য করো তাহলে তা থেকে উত্তরণের সর্বোৎকৃষ্ট প্রতিষেধক হলো কিভাবে জীবন থেকে হতাশাবোধ দূর করতে হয় তা শিখতে হবে। সবচেয়ে ভালো হলো কখনো কখনো রাগে ফেটে পড়বে, যদিও তা অযৌক্তিক হয়। তুমি মানুষকে যেভাবে তোমার প্রতি শত্রুভাবাপন্ন বলে মনে করো তারা সাধারণত তেমন নয়। তারা আসলে তোমার ভাগ্যের প্রতি উদাসীন। সবকিছু ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করো। শ্রদ্ধা হলো এমন একটা জিনিস যা কর্তৃত্বের মাধ্যমে অর্জন করতে হয়। তুমি কেবল মানুষ বলেই কেউ এটা তোমাকে দেবে না, অর্থাৎ শ্রদ্ধা করবে না। মানুষ এবং মানুষের স্বভাব প্রকৃতির প্রতি উদার হওয়ার মাধ্যমে অসন্তুষ্টি বা ক্ষোভের এই চক্রকে তোমাকে ভেঙে ফেলতে হবে। এই শ্রেণীর মানুষের সাথে মেলামেশা বা কারবার করার ক্ষেত্রে তোমাকে সর্বোচ্চ সতর্ক হতে হবে। যদিও তারা হাসে এবং তাদের খানিকটা তৃপ্ত বা সন্তুষ্ট বলে মনে হয়, তবুও তারা তোমাকে অপমানের জন্য গভীরভাবে পর্যবেক্ষণ করে। তুমি লোকজনের অতীত পর্যালোচনা করে এই শ্রেণীর মানুষকে চিহ্নিত করতে পারো। এই ধরনের লোকেরা সাধারণত মানুষের সাথে হঠাৎ সম্পর্ক ভঙ্গ করে। তাদের অতীত ইতিহাস দ্বন্দ্ব সংঘাতের। তারা খুব সহজে মানুষকে মূল্যায়ন বা বিচার করে। তুমি আস্তে আস্তে তাদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করতে পারো এবং তাদের সংশয়কে হ্রাস করতে পারো। কিন্তু সতর্ক হও, তুমি যত বেশি তাদের পাশে থাকবে তত বেশি তোমার কাজ তাদের অসন্তুষ্টির আগুনে ঘি ঢালবে। তাদের প্রতিক্রিয়া বেশ কলুষিত বা বিদ্বেষপূর্ণ হতে পারে। সবচেয়ে ভালো হলো সম্ভব হলে তাদের এড়িয়ে চলতে হবে। বিস্তৃত ইতিবাচক আচরণ বা মনোভাব। প্রায় 50 বছর আগে অনেক চিকিৎসা বিশেষজ্ঞ স্বাস্থ্যকে একটি নতুন ও বিপ্লবী চিন্তাভাবনা হিসেবে দেখা শুরু করে। নির্দিষ্ট সমস্যার দিকে, যেমন হজম অথবা ত্বকের রোগ অথবা হার্টের অবস্থা দেখার পরিবর্তে তারা মানবদেহের দিকে সামগ্রিকভাবে নজর দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদি মানুষ তাদের ডায়েট এবং শরীরচর্চার অভ্যাসকে উন্নত করতে পারে তাহলে তা তাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের উপর উপকারী প্রভাব ফেলে, কারণ সমস্ত শরীর পরস্পর সংযুক্ত। এটি এখন আমাদের কাছে সুস্পষ্ট বলে প্রতীয়মান হচ্ছে।
অঙ্গ প্রত্যঙ্গের মতো চিন্তাভাবনারও মানসিক স্বাস্থ্যের ওপর বিরাট আবেদন আছে। এখন আগের তুলনায় মানুষ তাদের নির্দিষ্ট সমস্যার ওপর মনোনিবেশ করে, যেমন তাদের হতাশা, অনুপ্রেরণার অভাব, সামাজিক অক্ষমতা ও বিরক্তির ওপর মনোনিবেশ করে। কিন্তু আপাত দৃষ্টিতে আলাদা আলাদা এই সমস্যাগুলোকে যা চালিত করে তা হলো আমাদের আচরণ। আমরা দৈনন্দিন ভিত্তিতে বিশ্বকে কিভাবে দেখি, এটা হলো কিভাবে আমরা ঘটনাগুলোকে দেখি এবং ব্যাখ্যা করি। সামগ্রিক আচরণ উন্নত করো এবং অন্যান্য সমস্ত কিছু উন্নত হবে, যেমন সৃষ্টিশীল ক্ষমতা, চাপকে সামাল দেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা ও মানুষের সাথে সম্পর্ক। এই ধারণাটি প্রথম 1890 সালে বিখ্যাত আমেরিকান মনোবিদ উইলিয়াম জেমস প্রচার করেন, কিন্তু এটা এখনও একটা বিপ্লব ঘটার অপেক্ষায় রয়েছে। নেতিবাচক আচরণ এমনভাবে ডিজাইন করা যা আমাদের সৃজনশীল ক্ষমতা, পরিপূর্ণতার বোধ, সামাজিক আনন্দ এবং আমাদের প্রাণশক্তিকে সংকীর্ণ করে ফেলে। এইরকম পরিস্থিতিতে আরও একটি দিন নষ্ট না করে তোমার লক্ষ্য হলো শুরু করা, যা দেখছো এবং যার অভিজ্ঞতা অর্জন করছো তাকে বিস্তৃত করা। তুমি তোমার দৃষ্টিসীমার রন্ধ্র উন্মুক্ত করে যতটা সম্ভব বিস্তৃত করো। এটাই হলো তোমার রোড ম্যাপ। বিশ্বকে কিভাবে দেখবে? নিজেকে অনুসন্ধানকারী হিসেবে দেখো। স্রষ্টার দেওয়া উপহার সচেতনতা সহকারে তুমি একটি বিশাল ও অজানা মহাবিশ্বের সামনে দাঁড়িয়ে, যা আমরা সবেমাত্র অনুসন্ধান শুরু করেছি। বেশিরভাগ মানুষ কিছু ধারণা ও নীতি আঁকড়ে থাকতে পছন্দ করে, যা তারা শৈশবেই লাভ করে থাকে। অজানা ও অনিশ্চিত কিছুকে তারা ভয় পায়। তারা কৌতূহলের জায়গা দৃঢ়তা দিয়ে পূর্ণ করে। বয়স 30 হওয়ার সাথে সাথে তারা মনে করে বিশ্ব সম্পর্কে যা জানা প্রয়োজন তা তারা জেনে গেছে। একজন অনুসন্ধানকারী হিসেবে তোমাকে এই সমস্ত নিশ্চয়তা পেছনে ফেলতে হবে। তোমাকে ক্রমাগত নতুন ধারণা ও চিন্তার নতুন উপায় সন্ধান করতে হবে। তোমার মনকে সীমাবদ্ধ করা উচিত নয়। মন যেখানে চায় সেখানে যেন ঘুরে বেড়াতে পারে। কয়েক মাস আগে তুমি যা বিশ্বাস করতে তার সাথে সরাসরি সাংঘর্ষিক কোনো ধারণা অথবা অসামঞ্জস্যতা হঠাৎ আবির্ভূত হলে ঘাবড়ে যেও না বা উদ্বিগ্ন হয়েও না। ধারণা নিয়ে খেলতে হয়। যদি তুমি কোনো ধারণা বহুদিন ধরে রাখো তবে তা অচল হয়ে পড়ে। তুমি তোমার ইগো অথবা অহংবোধ এবং আমি সঠিক এমন চিন্তা ভাবনা থেকে শিশুসুলভ মনোভাব ও কৌতূহলী হয়ে উঠবে, কারণ বিশ্বের সাথে নিজেকে সংযুক্ত করার এটাই তার উপায়। তুমি সব ধরনের সংস্কৃতি ও সময়কাল থেকে সব রকমের জ্ঞান অনুসন্ধান করবে। তোমাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। একইভাবে মনকে উন্মুক্ত করার মাধ্যমে তুমি তোমার অনঙ্করিত সৃজনশীল ক্ষমতাকে মুক্ত করবে এবং তোমার মনকে বিরাট মানসিক আনন্দ দিতে পারবে। এর অংশ হিসেবে তোমার অভ্যন্তরের অবচেতন অন্তর্দৃষ্টি অন্বেষণের জন্য উন্মুক্ত হও, যেমন স্বপ্নে বা ক্লান্তির মুহূর্তে প্রকাশিত হয় এবং অদমনিত আকাঙ্ক্ষায় যা নির্দিষ্ট মুহূর্তে প্রকাশ পায়। তোমার ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নেই, অথবা অবদমিত করারও কিছু নেই। অবচেতন জগৎ মুক্তভাবে অনুসন্ধান করার নিছক আরেকটি রাজ্য। প্রতিকূলতা কিভাবে দেখবে? আমাদের জীবনের সাথে অনিবার্যভাবে বাধা বিপত্তি, হতাশা, বেদনা এবং বিচ্ছেদ জড়িত আছে। আমাদের শৈশবকালে এসব মুহূর্তকে কিভাবে সামাল দিয়েছি তা পরবর্তী জীবনের সার্বিক আচরণ বা মনোভাব গঠনে ব্যাপক ভূমিকা পালন করে। অনেক লোকের জন্য এই জাতীয় কঠিন মুহূর্তগুলো তারা যা দেখে ও অভিজ্ঞতা লাভ করে তাকে সীমাবদ্ধ করতে অনুপ্রাণিত করে। তারা যে কোনো ধরনের প্রতিকূলতা পরিহার করার চেষ্টা করে জীবনযাপন করে, এমনকি যদিও এর অর্থ দাঁড়ায় তারা কখনো চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় না। ক্যারিয়ারে সফলতা লাভের জন্য তারা এটা করে না। নেতিবাচক অভিজ্ঞতা থেকে শেখার পরিবর্তে তারা তা অবদমিত করে রাখে। তোমার লক্ষ্য হতে হবে এর বিপরীত চলা। নিজেকে শক্তিশালী করার জন্য, শেখার অভিজ্ঞতার জন্য তোমাকে সব বাধার মুখোমুখি হতে হবে। এইভাবে তোমার জীবনকে আলিঙ্গন করবে। 1946 সালে 20 বছরের ম্যালকম লিটল, পরে ম্যালকম এক্স নামে পরিচিত, চুরির অভিযোগে 8 থেকে 10 বছরের জেল খাটা শুরু করেন। জেলখানা সাধারণত অপরাধীদের আরও কঠোর করে তোলে এবং তার বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি আরও সংকীর্ণ করে তোলে। কিন্তু ম্যালকম তার জীবনের পূর্ণ মূল্যায়ন করার সিদ্ধান্ত নেন। তিনি জেলখানার গ্রন্থাগারে পড়াশোনা আরম্ভ করে দিলেন এবং খুব শিগগিরই তিনি বইয়ের প্রেমে পড়ে গেলেন। জেলখানাকেই তার জীবন ও আচরণ পরিবর্তনের সবচেয়ে বড় উপায় হিসেবে তিনি দেখতে পেলেন। জেলখানার জীবনে তার হাতে প্রচুর সময় থাকায় তিনি পড়তে পারতেন এবং এভাবে তিনি ডিগ্রি লাভে সমর্থ হন।
তার জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলেন। একজন পারদর্শী বক্তা হওয়ার জন্য তিনি নিজেকে প্রশিক্ষণ দিতে পারতেন। তিনি তিক্ততার পরিবর্তে জেলের অভিজ্ঞতা আলিঙ্গন করে নিয়েছিলেন এবং পূর্বের তুলনায় আরও বেশি শক্তিশালী ব্যক্তিতে রূপান্তরিত হতে সক্ষম হয়েছিলেন। জেলখানা থেকে বের হওয়ার পর তিনি ছোট বড় যে কোনো সমস্যাকেই নিজেকে পরীক্ষার উপায় ও নিজেকে আরও বেশি শক্তিশালী করার উপায় হিসেবে দেখতেন। যদিও প্রতিকূলতা এবং ব্যথা বেদনা তোমার নিয়ন্ত্রণের বাইরে, তবুও তাতে কিভাবে সাড়া দেবে এবং তা থেকে কি ধরনের ফলাফল আসবে তা নির্ধারণ করার ক্ষমতা তোমার আছে। নিজেকে কিভাবে দেখবে? বয়স বাড়ার সাথে সাথে আমরা কতদূর যেতে পারি আর পারি না তার উপর এক ধরনের সীমাবদ্ধতা আরোপ করি। বছরের পর বছর ধরে আমরা অন্যের সমালোচনা ও সন্দেহগুলোকে নিজের অভ্যন্তরীণ করি। আমরা যা চিন্তা করি তা আমাদের বুদ্ধিমত্তা, সৃজনশীলতার সীমাবদ্ধতা হিসেবে গ্রহণ করার মাধ্যমে আমরা নিজেদের ভেতর আত্মপরিপূর্ণতার একটা মাত্রা তৈরি করি। এগুলোই আমাদের সীমাবদ্ধতা। তোমাকে এই বিশ্বে এতটা বিনয়ী না হলেও চলবে। এই ধরনের নম্রতা কোনো গুণ নয়, এটা বরং তোমাকে দাবিয়ে ফেলতে সাহায্য করবে। তুমি এখন যা করছো, তুমি তার চেয়ে বেশি করার সামর্থ্য রাখো। এটা চিন্তা করার মাধ্যমে তুমি একটি ভিন্ন মাত্রা তৈরি করবে। অতীতকালে বহু বড় বড় নেতা যেমন আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজাররা ভাবতেন তারা স্রষ্টার পক্ষ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এবং তারা ঐশ্বরিক ব্যবস্থার অংশ। এই ধরনের নিজস্ব বিশ্বাস তাদের উচ্চ আত্মবিশ্বাসে রূপান্তরিত হয়েছিল, যা অন্যরাও স্বীকৃতি দিয়েছিল। এটা একটা আত্মপরিপূর্ণতার প্রপঞ্চে পরিণত হয়। তোমাকে তাদের মতো এই ধরনের বৃহৎ কোনো চিন্তা করতে হবে না, কিন্তু তুমি নিজেকে গুরুত্বপূর্ণ কিছু ভাবতে পারো। যখন মানুষ তোমার বিরোধিতা করবে অথবা বাধা দেবে, তখন এই ভাবনা তোমাকে ঘুরে দাঁড়ানোর শক্তি দেবে। এই ধরনের মুহূর্ত থেকে যেসব সন্দেহ সংশয় আসবে তাকে তুমি পাত্তা দেবে না। তোমার একটা উদ্যোগী চেতনা থাকতে হবে। তুমি ক্রমাগত নতুন কিছুর জন্য চেষ্টা করবে, এমনকি তা ঝুঁকি নিয়ে হলেও। ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর এবং সফলতা লাভের আত্মবিশ্বাস রাখো। সাধারণভাবে নিজের দিকে এইভাবে তাকানোর উপায় বা নিজের সম্পর্কে এই মনোভাবটি মানুষকে শীতল করে তোলে। কঠোর মনোভাব যেভাবে উত্তর আধুনিক মানুষ আবির্ভূত হতে পছন্দ করে তার বিপরীতে চলে। যেমন কখনো খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়েও না, জীবন সম্পর্কে কখনো খুব বেশি ইতিবাচক হয়েও না, সর্বদা উদাসীনতা এবং খুব ভ্রান্ত নম্রতাকে প্রভাবিত করে। এই শ্রেণীর লোকেরা ইতিবাচক বা বিস্তৃত মনোভাবকে সহজ মানসিকতার হিসেবে দেখে, কিন্তু প্রকৃত প্রস্তাবে তাদের শীতল আচরণ বা মনোভাবটি তাদের ভয়, অস্বস্তি, ব্যর্থতা বা প্রচণ্ড আবেগকে ঢেকে রাখার চাতুর্যপূর্ণ মুখোশ। সংস্কৃতিতে এই ধরনের ধারা বা প্রবণতা সহ শীতল মনোভাব অবশেষে বিবর্ণ হয়ে দূরে চলে যাবে, একবিংশ শতাব্দীর অবশিষ্টাংশ হয়ে থাকবে। এর বিপরীতে চলাই হলো তোমার প্রগতিশীলতা। তোমার শক্তি ও স্বাস্থ্য কিভাবে দেখবে? যদিও আমরা সবাই মরণশীল এবং অসুস্থতায় পতিত হই, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তবুও আমাদের স্বাস্থ্যের উপর ইচ্ছাশক্তির ভূমিকার অবশ্যই স্বীকৃতি দিতে হবে। আমরা কিছু মাত্রায় এটা অনুভব করি যখন আমরা প্রেমে পড়ি অথবা আমাদের কাজের দ্বারা উদ্দীপনা অনুভব করি। তখন হঠাৎ করে নিজের ভেতর শক্তি পাই ও অসুস্থতা থেকে দ্রুত সেরে উঠি। যখন আমরা হতাশ বা অস্বাভাবিক চাপে থাকি, তখন সব ধরনের অসুস্থতার শিকার হই। আমাদের আচরণ স্বাস্থ্যের উপর বিশাল ভূমিকা রাখে। বিজ্ঞান এটা নিয়ে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে এবং ভবিষ্যৎ দশকগুলোতে আরও গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করবে। সাধারণভাবে তুমি উদ্দীপনা অনুভব করার মাধ্যমে অথবা কোনো প্রচেষ্টার চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার মাধ্যমে নিজেকে চিন্তাক্লিষ্ট শারীরিক সীমাবদ্ধতা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে। মানুষ শারীরিক সীমাবদ্ধতাকে গ্রহণ করার মাধ্যমে অল্প বয়সে বুড়িয়ে যায় এবং অকালপক্ষ হয়ে যায়। এভাবে তারা নিজেদের ভেতর আত্মপরিপূর্ণতার একটি চক্র তৈরি করে। অনেক বয়সীরাও ক্রমাগত শারীরিক কর্মকাণ্ডে যুক্ত থাকে। তারা বয়স বাড়ার সাথে সাথে উপযুক্ত কাজে নিজেকে খাপ খাইয়ে নেয়। তোমার শক্তি ও স্বাস্থ্যের বসন্তকাল এখনো আছে, যা তুমি কাজে লাগাতে পারো। অন্য মানুষকে কিভাবে দেখবে? লোকেরা তোমাকে উদ্দেশ্য করে যা কিছু বলে বা যা কিছু করে তা তোমাকে ব্যক্তিগতভাবে নেয়ার প্রাকৃতিক প্রবণতা থেকে প্রথমে মুক্তি পেতে হবে। বিশেষত তারা যা বলে বা করে তা যদি অপ্রীতিকর হয়।
এমনকি তারা যখন তোমার সমালোচনা করে থাকে অথবা তোমার স্বার্থের বিরুদ্ধে কাজ করে, যা তারা তাদের শৈশব থেকে পাওয়া বেদনার মুক্তির পন্থা হিসেবে করে। বছরের পর বছর ধরে যে হতাশা ও অসন্তুষ্টি তাদের মধ্যে জমা হয়েছে, তা ঝাড়ার সুবিধাজনক টার্গেট হও তুমি। তারা তাদের নেতিবাচক অনুভূতি উপস্থাপন করে। যদি মানুষকে এইভাবে দেখতে পারো, তবে তুমি প্রতিক্রিয়া প্রকাশ না করা, হতাশ না হওয়া অথবা ছোটখাটো বিষয়ে তাদের সাথে দ্বন্দ্বে জড়িত না হওয়াটা তোমার জন্য সহজ হয়ে যাবে। যদি ব্যক্তিটি সত্যি খারাপ হয়, তবে নিজেকে আবেগপ্রবণ না করে তার মোকাবেলা করার জন্য ভালো একটা চাল চালো। তুমি নিজের মধ্যে ব্যথা বা আঘাত ও তিক্ততার অনুভূতি জমা থেকে রক্ষা করতে পারবে। মানুষকে প্রকৃতির সৃষ্টি হিসেবে দেখো। তারা বিভিন্ন বৈচিত্র্যের হয়ে থাকে, যেমন হয় ফুল ও পাথর, বোকা, সাধু, সমাজবাদী, অহমিকাপ্রবণ ও মহৎ যোদ্ধা শ্রেণীর এবং সংবেদনশীল ও অসংবেদনশীল মানুষও আছে। তারা সবাই আমাদের সামাজিক বাস্তুসংস্থানে ভূমিকা পালন করে। এর অর্থ এ নয় যে যে সকল মানুষ আমাদের আশেপাশে তথা আমাদের প্রভাবের অধীনে আছে, তাদের ক্ষতিকর ব্যবহার পরিবর্তন করতে সংগ্রাম করতে করতে পারি না, কিন্তু আমরা মানব প্রকৃতিকে নতুন করে গড়ে তুলতে পারি না। আর যদিও সফল হই, তবে তার ফলাফল আরও খারাপ হবে। তোমাকে অবশ্যই বৈচিত্র্য এবং মানুষ যেরকম সেই সত্যটি মেনে নিতে হবে। তারা তোমার থেকে আলাদা, তাই তাদেরকে তোমার অহংবোধের বা আত্মমর্যাদার প্রতি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবে না, বরং তাদের বৈচিত্র্যকে স্বাগত জানাবে এবং আলিঙ্গন করবে। এই নিরপেক্ষ অবস্থান থেকে তুমি যাদের সাথে চলাফেরা করো, তাদেরকে গভীরভাবে বোঝার চেষ্টা করতে পারো, যেমন অ্যান্টন চেকভ তার বাবার ক্ষেত্রে করেছিল। তুমি যত বেশি এটি করবে, ততই তুমি মানুষের প্রতি ও মানুষের আচরণের প্রতি ধৈর্যশীল হতে পারবে। তোমার খোলা উদার চেতনা তোমার সামাজিক মিথস্ক্রিয়াকে অনেক মসৃণ করবে এবং মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে। পরিশেষে, আচরণের প্রাচীন আত্মার ধারণার চেয়ে আধুনিক ধারণার কথা চিন্তা করো। আদিবাসী সংস্কৃতি ও প্রাক আধুনিক সভ্যতার মধ্যে প্রাচীন আত্মার ধারণার খোঁজ পাওয়া যায়। এটা প্রকৃতপক্ষে মহাবিশ্ব সৃষ্টির আগে বহির্বিশ্বের একটি আধ্যাত্মিক শক্তির দিকে নির্দেশ করে এবং প্রতিটি মানুষের আত্মার সম্পর্কে কথা বলে। আত্মা মন অথবা শরীর কোনোটাই না, এটা বরং সামগ্রিক একটি চেতনা যা আমাদের মধ্যে মূর্ত হয়ে ওঠে, যার মাধ্যমে আমরা বিশ্বের অভিজ্ঞতা অর্জন করি। এটা তাই যা একজন ব্যক্তিকে আলাদা একজন ব্যক্তিসত্তায় পরিণত করে। আত্মার ধারণাটি প্রথম দিককার ব্যক্তিত্বের ধারণার সাথে সম্পর্কিত। এই ধারণার আলোকে একজন ব্যক্তির আত্মার গভীরতা থাকতে পারে। কিছু মানুষ এই আধ্যাত্মিক শক্তির বৃহত্তর একটি মাত্রা ধারণ করে, যা আত্মার চেয়ে বেশি কিছু। অন্যদের এই শক্তির অভাব থাকে এবং তারা কিছুটা আত্মাহীন। আমাদের আচরণের ধারণার সাথে এটার বিরাট একটা সম্পর্ক আছে। আত্মার আধুনিক ধারণায় আমরা বহিঃশক্তির এই আধ্যাত্মিক শক্তিকে জীবনের ক্ষেত্রে প্রতিস্থাপন করি, অথবা এটাকে জীবনী শক্তি হিসেবে অভিহিত করা যায়। জীবন সহজাতভাবে জটিল এবং অপ্রত্যাশিত। এর শক্তি আমাদের নিয়ন্ত্রণের অনেক বাইরে। এই জীবনী শক্তি প্রকৃত এবং মানব সমাজের উল্লেখযোগ্য বৈচিত্র্যের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। একদিকে আমরা এমন মানুষকে খুঁজে পাই যাদের লক্ষ্য হলো বাধা দেওয়া এবং এই জীবনী শক্তিকে নিয়ন্ত্রণ করা। এটা তাদেরকে আত্মধ্বংসাত্মক কৌশলের দিকে নিয়ে যায়। তাদের চিন্তাভাবনাকে সীমাবদ্ধ করতে হয় এবং যেসব ধারণার প্রাসঙ্গিকতা হারিয়ে যায়, তারা তাতে লেগে থাকে। তাদের অর্জিত অভিজ্ঞতাকে সীমাবদ্ধ করতে হয়। সবকিছুই তাদের ক্ষুদ্র প্রয়োজন সম্পর্কে এবং ব্যক্তিগত সমস্যা সম্পর্কে আবর্তিত হয়। তারা প্রায় একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং এটি তাদের সব চিন্তাভাবনার উপর আধিপত্য বিস্তার করে, যেমন অর্থ উপার্জন অথবা মনোযোগ আকর্ষণ। এর সবকিছুই তাদের অভ্যন্তরকে নিঃশেষ করে দেয়, কারণ তারা জীবনের সমৃদ্ধি ও মানুষের অভিজ্ঞতার বৈচিত্র্যতা থেকে নিজেকে বন্ধ করে রাখে। এইভাবে তারা আত্মাহীনতার দিকে ধাবিত হয়, গভীরতা ও নমনীয়তার দিকে ধাবিত হয়। তোমার লক্ষ্য অবশ্যই হতে হবে বিপরীতমুখী চলা। শিশু হিসেবে তোমার ভেতর যে কৌতূহল ছিল তা পুনরায় আবিষ্কার করতে হবে। প্রতিটি জিনিস এবং প্রত্যেকে তোমার প্রতি মুগ্ধতার উৎস হবে। মানুষের প্রতি তুমি উদারতা এবং ধৈর্যশীলতা অনুভব করবে, এমনকি তোমার শত্রু এবং আত্মহীনতার ফাঁদে পড়া লোকজনের ব্যাপারেও তোমার একই অনুভূতি হবে। তুমি তিক্ততার দাসে পরিণত হবে না। ব্যর্থতার জন্য অন্যকে কিংবা পরিস্থিতিকে দায়ী করার পরিবর্তে
এর জন্য তুমি নিজের আচরণ ও পদক্ষেপের ভূমিকার দিকে নজর দেবে। পরিস্থিতিকে দায়ী করার পরিবর্তে তুমি এর সাথে নিজেকে খাপ খাইয়ে নেবে। তুমি অনিশ্চয়তা এবং অপ্রত্যাশাকে জীবনের মূল্যবান গুণাবলী হিসেবে আলিঙ্গন করবে। এইভাবে তোমার আত্মা জীবনের প্রান্তসীমা পর্যন্ত বিস্তৃত হবে এবং একে জীবনী শক্তিতে পরিপূর্ণ করবে। তুমি যেসব মানুষের সাথে কারবার করো, আত্মার গভীরতার মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করো। শ্রোতা বন্ধুগণ, শেষ হলো আজকের ৮ম পর্ব। যদি পর্বগুলো শুনতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। কেমন লাগছে বইটি শুনতে জানিয়ে কমেন্টস করবেন। পরবর্তী পর্ব পেতে অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।